এর আজকের ক্লাসে আমি ডক্টর অমিত কর্মকার। আজকে আমাদের সামনে যে পিএসসি নন ক্যাডার এক্সাম, এই নন ক্যাডার এক্সামের আজকে যে মেডিকেল সায়েন্স পার্ট, সেই মেডিকেল সায়েন্স পার্টে আজকে আমরা ক্লাস নিব। এবং আমাদের আজকে টপিক হচ্ছে ফিজিওলজি 1। তো আমাদের এই ক্লাসের ব্যাপারে যদি একটু আপনাদেরকে একটু বলে নেই আমি প্রথমেই। এখানে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। আমরা এই পিএসসি নন ক্যাডার এক্সামের এই ব্যাচে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং আপনাদেরকে জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই আমাদের এই কোর্সে আমরা প্রথমে মেডিকেল পার্টটুকু আপনাদেরকে পড়াবো। কারণ জেনারেল পার্ট তো হিউজ সিলেবাস, এবং মানে হিউজ সিলেবাস বলতে এখানে পড়া অনেক বেশি। এবং মেডিকেল পার্ট আমাদের মোরলেস কম বেশি জানা এবং পড়া, এবং আমরা জানি যে মেডিকেল সায়েন্স এই সকল পরীক্ষায় মেডিকেল সায়েন্স থেকে সুপারফিশিয়াল আসে। দ্যাটস ওয়াই আমরা মেডিকেল সায়েন্সটা আগে আপনাদেরকে শেষ করিয়ে দিব, দেন আমরা জেনারেল পার্টটুকু আমরা হচ্ছে আপনাদেরকে পড়াবো। আচ্ছা, এবং এই যে আমাদের এই প্রতিটা ক্লাসের পরে আপনাদেরকে আমরা যে পিডিএফটা দেখে পড়াবো, এই পিডিএফটা আমরা আপনাদেরকে, বা হাইলাইটেড যে পিডিএফটা থাকবে সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিব। তবে একটা ভালো সংবাদ এইটাই যে এই যে আমরা যেই বই দেখে পড়াবো বা যেই পিডিএফ দেখে পড়াবো, এইটার হার্ড কপি এই যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা অলরেডি কিন্তু এই বইটি আমরা অলরেডি পাবলিশ করেছি, আমাদের হার্ড কপি অ্যাভেলেবেল আছে। আপনাদের যাদের এই হার্ড কপি দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আশা করি তাহলে আপনারা মানে হার্ড কপি, অনেকেই দেখা যায় পিডিএফ পড়ে অনেক অভ্যস্ত না, তারা হার্ড কপি পড়তে চান। তো সেই ক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে এই বইটি কুরিয়ারে পাঠিয়ে দিব। এবং আহ, আপনাদের জন্য ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যে এই বইটি আমরা আপনারা যদি অর্ডার করেন তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা কুরিয়ার চার্জ ছাড়া, কোনো কুরিয়ার চার্জ লাগবে না, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এবং 750 পৃষ্ঠা, আমাদের এই বইটা মোটামুটি 750 পৃষ্ঠার মতো, এবং এটার প্রাইস মাত্র 820 টাকা। কোনো কুরিয়ার চার্জ আপনাদের লাগবে না। তো আপনাদের যাদের যাদের দরকার তারা এই বইটি পারচেস করতে পারেন, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আশা করি আমরা আপনাদেরকে অ্যাজ আর্লি এজ পসিবল পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে যে আজকে আমরা যে ব্যাচ শুরু করেছি, আমরা যে মেডিকেল ক্লাস নিচ্ছি, মেডিকেল সায়েন্সের ক্লাস নিচ্ছি। তো আমরা আপনারা আপনাদের পরিচিত যারা আছে, যারা এখনো ভর্তি হননি বা যারা ভর্তি হতে চান, তারা এই ব্যাচেও ভর্তি হতে পারেন। অথবা আমাদের 15 তারিখের পরে, মানে ডিপ্লোমা এক্সামের পরে আমরা আবার নিউ ব্যাচ স্টার্ট করব, সেখানেও তারা ভর্তি হতে পারে। ওকে। আচ্ছা, তো এবার আমরা আমরা পড়বো ফিজিওলজি 1। তো ফিজিওলজি আসলে দুইটা ক্লাসে ফিজিওলজি শেষ করা ইটস ভেরি ডিফিকাল্ট, তাই না? যেমন এখানে আমাদের কিন্তু ফিজিওলজি অনেকগুলি সিস্টেম, তাই না? জেনারেল ফিজিওলজি, রেসপিরেটরি, সিভিএস, রেনাল, বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, জিআইটি, ব্লাড ফিজিওলজি, নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইনোলজি। তো আমরা আপনাদেরকে আমাদের এই পিডিএফটা আমরা যেভাবে সাজিয়েছি, একদমই খুব 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 ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, যেগুলি বিভিন্ন পরীক্ষায় কমনলি আসে, যে টপিক থেকে এই টপিক গুলোই আমরা তুলেছি। এখানে আমাদের 3 স্টার, 1 স্টার, 2 স্টার সবকিছু মার্কিং করা। তারপর আমি যখন আপনাদেরকে পড়াবো তখন তো আমি হাইলাইটেড করেই দিব কোন জিনিসটা পড়াবো, কোন জিনিসটা কম পড়লেও হবে, বা কোন জিনিসটা আমি, দেখা যায় কিছু কিছু টপিক আছে যে জিনিসগুলো একটু বুঝতে হয়, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর কিছু কিছু টপিক আছে যেগুলো বলবো যে এগুলি আপনারা পড়ে নিবেন। ওকে। আচ্ছা, তো আমরা এই ক্লাস শুরু করার আগেই আপনারা আমাদের যদি আপনাদের যারা আছেন তাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ আপনারা কেউ দু একটা, যদি কারো কারো যদি কোনো কোশ্চেন থাকে, দুই একজন প্লিজ একটু কোশ্চেন করবেন প্লিজ। এবং আমাদের এই ক্লাসটা আমি চেষ্টা করব যে আমাদের এই ক্লাসটা যেন বাইল্যাট্রালি হয়, যে আমি আপনাদেরকে নিয়ে ডিসকাশন করব এবং আপনারা কিছু আমাদের সাথে পার্টিসিপেট করবেন। এভাবেই কিন্তু আশা করি আপনাদের যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং ব্রেন স্টর্মিং হবে। হোপফুলি আপনাদের এই ক্লাসগুলো খুবই কাজে লাগবে এবং পরীক্ষায় হেল্পফুল হবে। এনিওয়ান, যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কোয়ারি থাকে।
ভাইয়া, আমাদের ক্লাসগুলো আসলে রেকর্ডেড থাকবে, এটা কি কোনো প্রাইভেট গ্রুপে থাকবে? থাকলে আমাদের সেই গ্রুপে একটু অ্যাড যদি দিয়ে দিতেন। আচ্ছা ঠিক আছে, তাহলে রেকর্ডেড ক্লাস নিয়ে এটা একটা কথা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা আপনাদেরকে গ্রুপে জানিয়ে দিব যে কোন গ্রুপে এটা দেয়া হবে বা কিছু, সেই হিসেবে আমরা সবকিছু হচ্ছে আপনাদেরকে তাহলে এটা জানিয়ে দিব। এটা একটা গুড পয়েন্ট। ঠিক আছে ভাই, এই ইস্যু এটা হচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিব। এনিওয়ান, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে, এনিওয়ান? আচ্ছা, তাহলে আমরা মাঝখানে মাঝখানে আপনারা কোশ্চেন করতে পারবেন, আমরা যখন বিভিন্ন টপিক নিয়ে ডিসকাশন করব মাঝখানে মাঝখানেও আপনারা কোশ্চেন করতে পারবেন। ওকে? আচ্ছা, তাহলে আমরা যেমন আমাদের এখানে এই পিডিএফ এ যদি আমরা একটু দেখাই যে আমরা আসলে কিভাবে সাজিয়েছি বইটা। প্রথমেই অ্যানাটমি ফিজিওলজি দিয়ে, দেন হচ্ছে আমরা কিছু ক্লিনিক্যাল টপিক এবং প্যাথোলজি মাইক্রোবায়োলজি এই জিনিসগুলো, এবং আমাদের এর সাথে সাথে কিছু মানে ক্লিনিক্যাল কিছু টপিক দিয়েও আমরা এখানে সাজিয়েছি। আশা করি আপনাদের মেডিকেল সায়েন্সের যে কোশ্চেন গুলি সচরাচর আসে, এরকম পরীক্ষায় সচরাচর যেই সকল টপিক থেকে আসে, আশা করি আমরা সে সকল টপিক কভার করতে পারবো। এবং আপনারা চেষ্টা করবেন, যেহেতু আমাদের এই ক্লাসগুলো রিভিউ ক্লাস টাইপ হবে, কারণ কি আমরা তো অনেকগুলি টপিক একই সাথে আমরা কভার করব, চেষ্টা করবেন আমাদের লাইভ ক্লাসে থাকার জন্য। যদি এখন রোজার মধ্যে আসলে এত লম্বা সময় ধরে কনসেন্ট্রেশন ধরে রাখা ডিফিকাল্ট, কারণ এমনি মানে সারাদিন পরে শরীরটা এমনি টায়ার্ড লাগে, তারপরে চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটু লাইভ ক্লাসে থাকার জন্য। তাহলে কি হবে, আপনাদের কনসেপ্টটা আমরা লাইভ ক্লাসেই ক্লিয়ার করে দিতে পারবো। ওকে? আচ্ছা, তা আমরা শুরু করছি প্রথমেই। আচ্ছা, তো জেনারেল ফিজিওলজি অ্যান্ড ব্লাড, এখান থেকে আমরা প্রথমে শুরু করব। তো আমাদের এই প্রথমে এখানে কিন্তু এই জেনারেল ফিজিওলজিতে এখানে আমাদের যে সেল ট্রান্সপোর্ট বা মেমব্রেন ট্রান্সপোর্ট, এই মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে আমরা কিছু টপিক দিয়েছি, এবং তার সাথে সাথে আমরা সেলের কিছু কম্পোনেন্ট, সেলুলার কম্পোনেন্ট অর্গানেলি, যেগুলি আপনাদেরকে অ্যানাটমিতে ওই ডিসকাশন গুলো হয়েছে, দ্যাটস ওয়াই সেই ডিসকাশন গুলো এখন না করে আমরা সেলুলার যেই বা মেমব্রেন ট্রান্সপোর্ট, সেই মেমব্রেন ট্রান্সপোর্ট থেকেই আমরা আপনাদেরকে পড়ানো শুরু করব বা ডিসকাশনটা শুরু করব। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাই আমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট। আচ্ছা, তো মেমব্রেন ট্রান্সপোর্ট থেকে যখন আমরা শুরু করি, দেখেন মেমব্রেন ট্রান্সপোর্টকে আমরা দুইটা ভাগে ভাগ করি, তাই না? একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যানাদার ওয়ান ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, আচ্ছা, তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট এই দুইটা জিনিস কি, এটার ব্যাপারে কি কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট? স্যার, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো গিয়ে যেটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে কাজ করে এবং গুড। যার এনার্জি প্রয়োজন হয়, এটা হলো গিয়া স্যার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর প্যাসিভ ইয়াস, ট্রান্সপোর্ট হলো গিয়া অ্যালং দি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট এবং যার এনার্জি প্রয়োজন এনার্জি রিকোয়ারমেন্ট নাই, তাই তো? নাই। আচ্ছা, দ্যাটস জি গুড, স্যার। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইবার আমি জিনিসটা আপনাদেরকে ডিসক্রাইব করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট যদি আমরা বলি, আচ্ছা, তাহলে অ্যাক্টিভ কথাটার মানেই হচ্ছে যেখানে এনার্জি এক্সপেন্ডিচার হবে, এনার্জি এক্সপেন্ডিচার লাগবে যেখানে। ওকে? যেমন দেখেন, আমরা যদি ধরে নেই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প। হ্যাঁ, তো দেখেন সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি হয়, একটা এক্সাম্পল দিয়ে বুঝালে আপনারা আশা করি পুরো জিনিসটা বুঝতে পারবেন। সোডিয়াম পটাশিয়াম পাম্প, হ্যাঁ, তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা সেল। তো সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি হয়, সোডিয়াম পটাশিয়াম পাম্পে 3 সোডিয়াম বের হয়, 2টা পটাশিয়াম ঢোকে, তাই না? তাই তো? আচ্ছা, তাই না? তো এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে একটা পাম্প। ক্লিয়ার? এখন কথা হচ্ছে দেখেন, এটা কেন আমরা বললাম অ্যালং দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কারণ ইন্ট্রাসেলুলার যে ফ্লুইড থাকে আমাদের, ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেশি থাকে। আমরা যখন ইলেকট্রোলাইট পড়াবো তখন এই জিনিসগুলো আপনাদেরকে বলবো, তারপরে একটু বলে দিচ্ছি। আচ্ছা, আর এক্সট্রা সেলুলার ফ্লুইড,
সেখানে সোডিয়াম বেশি থাকে। তাহলে এই যে আমাদের এই সোডিয়াম পটাশিয়াম পাম্পে যখন সোডিয়াম সেল থেকে বের হয়ে যায়, তখন কি হচ্ছে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে যাচ্ছে। তো এক্সট্রা সেলুলার ফ্লুইডে তো এমনি সোডিয়ামের কনসেন্ট্রেশন বেশি। তাহলে কি আমরা এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, মানে যেখানে বেশি সেখানে আরো দিচ্ছি আমরা। দিস ইজ দ্য এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন। ওকে, আচ্ছা, আবার দেখেন ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেশি, বাট আমরা পটাশিয়াম আরো দিচ্ছি বা পটাশিয়াম ঢুকছে এখানে, তাই না? এই যে দুইটা পটাশিয়াম ঢুকছে, তার মানে কি এখানে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তাহলে যখনই অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আপনি কোনো কাজ করতে যাবেন, অবশ্যই সেখানে আপনাকে এনার্জি এক্সপেন্ডিচার লাগবে। তো এই এনার্জি এক্সপেন্ডিচার এখানে হবে কি ইন দ্য ফর্ম অফ এটিপি। ক্লিয়ার? সো এই যে এখানে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হলো এবং এনার্জি এক্সপেন্ডিচার হলো, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ওকে, এখন এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আছে। আবার প্যাসিভ ট্রান্সপোর্টে কি, প্যাসিভ ট্রান্সপোর্টে হচ্ছে জাস্ট মানে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যান্ড এখানে কোনো কি এনার্জি এক্সপেন্ডিচার, যেমন ডিফিউশন। হ্যাঁ, তো ডিফিউশনে কি হবে, নর্মালি ডিফিউশনে হাই কনসেন্ট্রেশন, ধরেন যেখানে হাই কনসেন্ট্রেশন থাকবে, ঠিক আছে, সেখান থেকে ধরেন এখানে হচ্ছে লো কনসেন্ট্রেশন, তো এই হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে। ক্লিয়ার? দিস ইজ প্যাসিভ ট্রান্সপোর্ট। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন, এনিওয়ান? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তো এখন এত ডিটেলস আমাদের জানতে হবে না, কিন্তু এই জিনিসটা যদি না বুঝেন তাহলে আপনারা এই পড়াগুলো মনে থাকবে না, তাই না? কারণ বুঝতে হবে কেন, কারণ এই যে আমরা পিডিএফ এ যেই টপিক গুলো দিয়েছি, এগুলি যদি আপনারা পুরোপুরি পিডিএফটা যদি কভার করতে পারেন, নট অনলি পিএসসি এক্সাম, আপনাদের এই পিডিএফ বা এই পড়ায় আপনাদের আমাদের সামনের যে এক্সাম বলেন, আপনি এফসিপিএস বলেন বা রেসিডেন্সি বলেন বা ডিপ্লোমা বলেন, যেই এক্সামে বলেন না কেন, সেখানকারও কিন্তু হিউজ পড়া কভার হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনারা এই জিনিসগুলো একটু বুঝে যান এবং বুঝে বুঝে পড়ে পুরো পিডিএফটা পড়ে শেষ করে ফেলবেন এবং ভালোভাবে পড়বেন। ক্লিয়ার? এই পরীক্ষায় হোক বা না হোক, কিন্তু যেন আপনার এই পড়াগুলা ইন ফিউচার কাজে লাগে। ক্লিয়ার? এবং আপনারা জেনে থাকবেন আমাদের এক্সক্লুসিভ এডুকেশন এইডের কিন্তু প্রতিটা, আমাদের যে এন্ট্রান্স এক্সাম, আপনি এফসিপিএস পার্ট 1 বলেন বা রেসিডেন্সি বলেন, আমাদের ডিপ্লোমা বলেন, সকল ব্যাচ কিন্তু আমরা চলছে আমাদের, তাই নট অনলি দ্যাট, আমাদের এমআরসিএস এমআরসিপি সবগুলো পার্ট 1 এর কিন্তু ব্যাচ আমাদের চলছে। ওকে, আচ্ছা, তো এখন দেখেন এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট টু টাইপ, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এই দুইটাকে আমি জাস্ট এক কথায় বলে দেই। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে হচ্ছে এই যে পাম্পটা থাকবে, এখানে ইটসেলফ এনার্জি এক্সপেন্ডিচার হবে, বাট এটার সোর্স এখান থেকে এনার্জি এক্সপেন্ডিচার হবে। হ্যাঁ, আচ্ছা, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে হচ্ছে অন্য একটা সোর্স থেকে এনার্জি আসবে, সেখান থেকে তখন এই মানে এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এখানে আসবে। ওকে, যেমন দেখেন, লাইক এটা হচ্ছে কো ট্রান্সপোর্ট, যেমন সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। তো এই কো ট্রান্সপোর্ট কি, মানে সোডিয়াম এবং গ্লুকোজ একই দিকে যাবে। ওকে, ধরেন দুইটাই সেলের মধ্যে ঢুকলো, কিন্তু এই যে দুইটা সেলের মধ্যে ঢুকলো, তাদের যে এনার্জিটা দরকার, এই এনার্জিটা এই সোডিয়াম গ্লুকোজ পাম্প থেকে আসবে না। এটা অন্য একটা পাম্প থেকে এনার্জি এসে তাদের এই কাজটা করবে। দ্যাটস ওয়াই দিস ইজ সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো এখানে আপনাদের এই এক্সাম্পল গুলি পড়তে হবে, কাউন্টার ট্রান্সপোর্ট গুলি কি কি আছে। আবার প্যাসিভ ট্রান্সপোর্টের এক্সাম্পল অসমোসিস, ডিফিউশন। ডিফিউশন টু টাইপ, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে ফ্যাসিলিটেড ডিফিউশন। তো ফ্যাসিলিটেড ডিফিউশন কাকে বলবো, যাদের ক্যারিয়ার প্রোটিন লাগবে। ওকে, যাদের ক্যারিয়ার প্রোটিনের রিকোয়ারমেন্ট থাকবে, দিস আর কল্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। ওকে, আচ্ছা, তো আমরা অলরেডি এই অ্যাক্টিভ ট্রান্সপোর্টের কথা অলরেডি আমরা বলে ফেলেছি। হ্যাঁ, এবং এটা যে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের যেই ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কিন্তু আমরা বলে ফেলেছি। হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি এটার ইম্পর্টেন্স। তো আলটিমেটলি কি, এই সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে বলেই তো আমাদের মেমব্রেন পটেনশিয়ালটা কাজ করে, তাই না? এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে আর এম পি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। ওকে, আচ্ছা, সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি, মানে আমাদের একটা সেলের বা মেমব্রেনের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, মানে সেল যখন কোনো অ্যাকশন না করে
তখন তার যে ইলেকট্রিক্যাল কন্ডিশন সেটাকে বলা হয় রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা RMP এটা একটা সেলের অলওয়েজ নেগেটিভ। তার ওয়ান অফ দ্য কজ হচ্ছে এই যে সোডিয়াম 3টা বের হয়ে গেল, পটাশিয়াম 2টা ঢুকলো, তাহলে সেলের মধ্যে ইলেকট্রিক্যাল কি অবস্থা বলেন তো, নেগেটিভ না পজিটিভ? বলেন তো, 3টা সোডিয়াম সেল থেকে বের হয়ে গেল, 2টা পটাশিয়াম ঢুকলো, এখন বলেন সেলের ইলেকট্রিক্যাল কি অবস্থা, নেগেটিভ নাকি পজিটিভ? নেগেটিভ। নেগেটিভ। দ্যাটস ওয়াই RMP ইজ অলওয়েজ নেগেটিভ। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা, এবার আমরা চলে আসি যে ইলেকট্রোজেনিক পাম্প। এই যে আমরা বললাম সোডিয়াম পটাশিয়াম কো ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট, এগুলো পড়লেই আমরা পেরে যাব। আচ্ছা, তো ডিফিউশনেও কি, এটা হচ্ছে যে মুভমেন্ট অফ সলিউট পার্টিকেল বাই দ্য নর্মাল কাইনেটিক মোশন, মানে অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ওকে, সিম্পল ফ্যাসিলিটেড, এটা অলরেডি আমরা বলে ফেলেছি যে ক্যারিয়ার প্রোটিন লাগে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো এগুলো আমরা অলরেডি বলে ফেলেছি এবং এগুলি আমাদের জন্য যতটুকু আমরা পড়েছি এতটুকু পড়লে আমরা চলবে। ওকে, আচ্ছা, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট চ্যানেল, মানে এই যে আমাদের আয়ন যে ট্রান্সফার হয় সেলের বাহির থেকে যে ভিতরে যাবে, এরা কিভাবে যাবে? থ্রু আয়ন চ্যানেল। ওকে, তো এই আয়ন চ্যানেল যেমন ভোল্টেজ গেটেড, লিগ্যান্ড গেটেড বা মেকানিক্যালি গেটেড, এটা আমাদের জানা দরকার নাই, বাট এই চ্যানেলের ইম্পর্টেন্স গুলো যেমন দেখেন, সোডিয়াম চ্যানেল ইনহিবিটর যে ড্রাগস আছে সেগুলো আমরা ইউজ করি হার্ট ফেলিওরের পেশেন্টদের ক্ষেত্রে। লোকাল অ্যানাস্থেটিক অ্যাক্টস বাই ব্লকিং সোডিয়াম চ্যানেল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজড ইন হাইপারটেনশন, MI, angina and cardiac arrhythmia. ক্লোরাইড চ্যানেল স্টিমুলেটর ইজ ইউজড ইন সিডেটিভ ড্রাগ। তাহলে এগুলো হচ্ছে এটার ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন যে সিম্পল ডিফিউশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা ডিফিউশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এগুলো একটু পড়লেই হবে। আচ্ছা, এই যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এন্ড অসমোসিস এগুলো অতটা ইম্পর্টেন্ট না আমাদের। আচ্ছা, ইম্পর্টেন্স অফ মেমব্রেন পটেনশিয়াল। তো মেমব্রেন পটেনশিয়ালের ব্যাপারটা কি, যে ওই যে আমরা যেটা বললাম যে একটা মেমব্রেন পটেনশিয়াল মানে একটা সেলের মেমব্রেন যখন ইলেকট্রিক্যালি চেঞ্জ হবে তখনই কিন্তু একটা অ্যাকশন হবে। অথবা অন্য কথায় যদি আমরা বলি যে একটা অ্যাকশন পটেনশিয়াল বা কোনো একটা অ্যাকশন তখনই হবে, মানে কোনো একটা সেল একটা কাজ তখনই করবে যখন তার এই ইলেকট্রিক্যাল কন্ডিশন চেঞ্জ হবে। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ ডিফারেন্ট সেল, দেখেন সবগুলো নেগেটিভ, তাই না? আচ্ছা, এই যে দেখেন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ নেগেটিভ বিকজ একটা হচ্ছে গিভস ডোনার ইকুইলিব্রিয়াম, আর একটা হচ্ছে কি রোল অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প, যেটা অলরেডি আমরা বলে ফেলেছি, তাই না? এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল প্রোডিউসড এন্ড মেইনটেইন, এগুলো সবগুলাই কিন্তু আমরা বলে ফেলেছি, তাই না? এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আপনাদের বোঝার জন্য, এটা একটু ইম্পর্টেন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, কেন ফর আন্ডারস্ট্যান্ডিং? দেখেন এই যে বললাম আমরা অ্যাকশন পটেনশিয়াল, হোয়াট ইজ অ্যাকশন পটেনশিয়াল বলেন তো? কি অ্যাকশন পটেনশিয়াল সম্বন্ধে কার কি আইডিয়া আছে বলেন তো দেখি, এনিওয়ান? এনিওয়ান অ্যাকশন পটেনশিয়াল নিয়ে কারো কোনো আইডিয়া? কি অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি বলেন তো, কি হয়, মানে বাংলায় জাস্ট কি হইতে পারে বলেন তো? এই ব্যাপারটা নিয়ে অনেকেরই আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার না অ্যাকশন পটেনশিয়াল নিয়ে। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি বলি, দেখেন মানে কোনো একটা সেল রেস্টিং কন্ডিশনে, মানে সে কোনো ফাংশন করছে না, যেমন ধরেন একটা মাসেল কন্ট্রাক্ট হচ্ছে না, সে রেস্টিং কন্ডিশনে আছে। ওকে, এখন ধরেন আপনি যখন একটা মাসেল কন্ট্রাকশন হবে তখন কি সেটাই কিন্তু তার অ্যাকশন, তাই না? এই অ্যাকশনটা যে জেনারেট হবে, মানে একটা সেল রেস্টিং থেকে যখন অ্যাকশন জেনারেট হবে তখন সেটাকে আমরা বলি ডিপোলারাইজেশন স্টেজ। ক্লিয়ার? রেস্টিং স্টেজ থেকে যখন কাজ হবে তখনই আমরা বলি ডিপোলারাইজেশন স্টেজ। এবং এই ডিপোলারাইজেশন স্টেজ কখন হবে? যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা
নেগেটিভ থেকে আস্তে আস্তে পজিটিভের দিকে যেতে থাকবে। তাহলে একটা সেলের মধ্যে নেগেটিভ রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল সে পজিটিভ কখন হইতে পারে বলেন তো? পজিটিভের দিকে কখন যাবে? এনিওয়ান? ভাইয়া যখন সেলে সোডিয়াম ঢুকবে। সোডিয়াম ঢুকবে মানে যখন পজিটিভ আয়ন ঢুকবে, তাই না? তাই তো, জি। তখনই সে পজিটিভের দিকে যাবে, তার মানে তখনই অ্যাকশন হবে। তাহলে যত অ্যাকশন, এই অ্যাকশনের মূলে কে? সোডিয়াম আয়নের ইনফ্লাক্স, তাই না? ইনফ্লাক্স অফ সোডিয়াম আয়ন, রাইট? কি আমরা বুঝতে পারছি? সকল অ্যাকশনের এই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে, বা এইটা যে সেলের মধ্যে যে ঢুকবে, এটা কি? ইনফ্লাক্স অফ সোডিয়াম। ক্লিয়ার? বোঝা গেল? আর রিপোলারাইজেশন স্টেজ কি? মানে আবার নেগেটিভিটির দিকে যাওয়া, তাই না? তাহলে নেগেটিভিটির দিকে কিভাবে যাবে? তখন যখন পজিটিভ পটাশিয়াম বের আয়ন হবে। বের হবে। পজিটিভ আয়ন বের হবে, তাই না? তাহলে পজিটিভ আয়ন বের হবে কোনটা? ইফ্লাক্স অফ পটাশিয়াম হবে তখন। ক্লিয়ার? এই যে এতক্ষণ যতটুকু বুঝালাম, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এগুলো একদমই বেসিক নলেজ, এই জিনিসগুলো বুঝে যাইতে হবে, এটা পুরোটুকি বুঝার জিনিস। এনিওয়ান? কারো কোনো কোশ্চেন? প্লিজ, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন। ভাইয়া অ্যাকশন পটেনশিয়াল কি আমাদের সকল মাসেলে হয়? সকল মাসেলে অ্যাকশন পটেনশিয়াল, যেই মাসেল বডির যেই সেল ফাংশন করে, তো বডির সব সেলই তো ফাংশন করে, তাই না? যেই সেল ফাংশন হবে মানেই হচ্ছে তার অ্যাকশন পটেনশিয়াল হবে। বুঝতে পারছেন? একটা মাসেল কন্ট্রাকশন রিল্যাক্সেশন তো হবেই, মাসেলের ফাংশন কি? কন্ট্রাকশন রিল্যাক্সেশন আছে না? জি। তাহলে কি তার অবশ্যই অ্যাকশন পটেনশিয়াল হবে। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছি। ওকে। তো ভাইয়া এবার আমরা চলে, হ্যাঁ, রিল্যাক্সেশনের সাথে কি অ্যাকশন পটেনশিয়ালের রিলেশন আছে? সরি। কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের সাথে কি অ্যাকশন পটেনশিয়ালের রিলেশন আছে? হ্যাঁ, তো যে অ্যাকশন পটেনশিয়াল মানেই হচ্ছে কন্ট্রাকশন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? মানে অ্যাকশন হওয়া মানে কি? একটা মাসেলের অ্যাকশন, ধরেন একটা মাসেলের অ্যাকশন কি? কন্ট্রাকশন করবে সে, তাই না? ধরেন কন্ট্রাকশন রিল্যাক্সেশন, এটাই তো মাসেলের অ্যাকশন, তাই না? অ্যাকশন মানেই অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়েই কাজটা হয়েছে। ক্লিয়ার? জি জি, ঠিক আছে। আচ্ছা, ওকে। আর আমাদের সাথে ফেসবুকে যারা আপনারা অ্যাড আছেন, তারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ আপনারা কোশ্চেন করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি মাসেল ফিজিওলজি। তো মাসেল ফিজিওলজি থেকে আমাদের ইন ডিটেলস এত কিছু আসলে জানার দরকার হয় না। এখানে ইম্পর্টেন্স হচ্ছে জাস্ট আমাদের এই যে ডিফারেন্ট টাইপ অফ মাসেল, মানে আমাদের 3 টাইপ অফ মাসেল: স্কেলেটাল মাসেল, স্মুথ মাসেল এন্ড কার্ডিয়াক মাসেল। এদের কিছু, এদের থেকে কিছু ইনফরমেশন গুলো একটু আমাদের জানতে হয়, হ্যাঁ। যেমন দেখেন, এই ক্ষেত্রে স্কেলেটাল মাসেলের আহ এটার এক্সাইটেবিলিটি হচ্ছে গ্রেটার, বা রিদমিসিটি হচ্ছে কার্ডিয়াক মাসেলের থাকবে, তাই না? এবং স্কেলেটাল মাসেল ক্যান বি ফ্যাটিক, কার্ডিয়াক মাসেল ফ্যাটিক হতে পারে না। কেন কার্ডিয়াক মাসেল ফ্যাটিক হতে পারে না বলেন তো? কি কারণে বলতে পারবো আমরা? কারণ প্লাটো ফেজ থাকে। সরি, কি বলেন? প্লাটো ফেজ থাকে ভাইয়া, এই জন্য। এক্স্যাক্টলি, প্ল্যাটু ফেজ জি। থাকে, এক্সিলেন্ট, প্ল্যাটু ফেজ থাকে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, এই যে প্ল্যাটু ফেজ থাকে, তার মানে এইটা হচ্ছে একটা কি, মানে, মানে এইটা হচ্ছে তাহলে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, তাই না? আচ্ছা, এবার চলে আসি আমরা, দেখেন তাহলে এটা কি, এই যে এখানে, এরপর আমরা চলে আসি যে ফিজিওলজিক রেঞ্জেস। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে ফিজিওলজিক রেঞ্জেস আমাদের জানতে হয়, লাইক যেমন সোডিয়াম, পটাশিয়াম এগুলো কত থাকে, ক্যালসিয়াম কত থাকে, হ্যাঁ। এগুলো হচ্ছে কমন, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে দরকার হয়, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা পড়বো ব্লাড অ্যান্ড ইটস কম্পোনেন্ট, মানে ব্লাড ফিজিওলজি আমরা পড়বো। ওকে, আচ্ছা।
একটা মিনিট, জাস্ট আমি Recording in progress. ওকে। তো এবার আমরা চলে আসি ব্লাড অ্যান্ড ইটস কম্পোনেন্ট। ওকে, আচ্ছা। তো ব্লাড ফিজিওলজি থেকেও আমরা কিছু জানবো জিনিস। আচ্ছা, এখান থেকে যে মানে হোল ব্লাড কম্পোনেন্ট, তো এই হোল ব্লাড কম্পোনেন্টের মধ্যে যে আমাদের কি কি থাকে, আমাদের ব্লাড সেল থাকে অ্যান্ড প্লাজমা থাকে, এগুলো একদমই বেসিক নলেজ, এগুলো আমাদের এত ইন ডিটেলস আসলে ডিসকাশনে কিছু নাই, কিছু কিছু জিনিস আপনারা এগুলো পড়ে নিবেন। আমরা হচ্ছে যেই মেকানিজম গুলো বা এই যে আমরা অ্যাকশন পটেনশিয়াল এই জিনিসগুলো মানে অনেকেরই কনসেপ্ট হয়তো ক্লিয়ার ছিল না, এটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, তাতে করে আপনাদের পড়তে ইজি হবে। ওকে, আচ্ছা। আমাদের নর্মাল ভ্যালু, যে আরবিসির নর্মাল ভ্যালু হচ্ছে in case of male 4.9 to 5.5 to 10 to the power 12 per liter. In case of female কিছু কম থাকে। ডব্লিউবিসি 4000 থেকে 11000, এটা তো আমরা জানি। প্লাটিলেট 2.5 লাখ থেকে 5 লাখ। হ্যাঁ, আচ্ছা, তো এই কম্পোনেন্ট গুলো একটু জানবেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি প্লাজমা প্রোটিন। হ্যাঁ, তো প্লাজমা প্রোটিনটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখেন প্লাজমা প্রোটিনের ক্ষেত্রে অ্যালবুমিন, এটার নর্মাল ভ্যালু কত এবং সাইট অফ অরিজিন কি, এই জিনিসগুলো একটু জানতে হবে স্পেশালি। অ্যালবুমিন, দেখেন গ্লোবিউলিন কোত্থেকে আসে, লিভার, গামা গ্লোবিউলিন ফ্রম প্লাজমা সেল। তাহলে এইটা হচ্ছে আমাদের জন্য কি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ কি বাকি 4টা যে প্লাজমা প্রোটিন আছে অ্যালবুমিন, মানে টোটাল অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন সবগুলাই লিভার থেকে আসবে, বাট গ্লোবিনটা এক্সট্রা কোত্থেকে আসবে, আরো গামা গ্লোবিন ফ্রম প্লাজমা সেল থেকে আসবে। ক্লিয়ার? তাহলে এই ইনফরমেশনটা দরকার। আচ্ছা, প্লাজমা প্রোটিনের ফাংশন কি, তাই না? এটা কি প্লাজমা প্রোটিন, কি কলয়েড না ক্রিস্টালয়েড বলেন তো, বলেন কলয়েড না ক্রিস্টালয়েড প্লাজমা প্রোটিন? কলয়েড সাবস্টেন্স, তাই না? কলয়েড সাবস্টেন্স। আচ্ছা, তাহলে কলয়েড সাবস্টেন্সের ফাংশন কি, সে ওয়াটার ধরে রাখবে, তাই না? এটাকে কি বলে, কলয়েডাল অসমোটিক প্রেসার, তাই তো? এই যে কলয়েড সাবস্টেন্স, তারা কি ওয়াটার রিটেনশন করে রাখতে পারে, তাই না? দ্যাটস ওয়াই, এবং এটাকে কি বলা হয়, কলয়েডাল অসমোটিক প্রেসার। তো এই যে অ্যালবুমিন ইটসেলফ মেনটেইনস 80% অফ টোটাল কলয়েড অসমোটিক প্রেসার অফ ব্লাড। বুঝা গেল তাহলে কতটা ইম্পর্টেন্ট? এই জন্য যখন কোনো পেশেন্টের ব্লাডে হাইপো অ্যালবুমিনিমিয়া থাকে, তখন কি হয় বলুন তো? হাইপো অ্যালবুমিনিমিয়ার পেশেন্ট কোন কি ফিচার নিয়ে আপনার কাছে আসে? ইডিমা ইডিমা নিয়ে নিয়ে আসবে। কারণ কি, তখন সে তো আর ব্লাড ভেসেলের মধ্যে ওয়াটার রিটেনশন করে রাখতে পারতেছে না। দ্যাটস ওয়াই ওয়াটার তখন ভেসেল থেকে বাইরে চলে আসবে। বোঝা গেল? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা আচ্ছা, সাইট অফ ইরেথ্রোপয়েসিস, এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সাইট অফ ইরেথ্রোপয়েসিস দেখেন ইন্ট্রা ইউটেরাইন লাইফে কি হয়, এটা হচ্ছে আমাদের 3rd উইক টু 3rd মান্থ, 3rd মান্থ টু 5th মান্থ এন্ড 5th মান্থ টু বার্থ। এগুলো এখানে যতটা না ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনগুলো, যে দেখেন ফ্রম বার্থ টু 20 ইয়ার্স, এটা হচ্ছে মানে রেড বোন ম্যারো। আফটার 20 ইয়ার্স হচ্ছে রেড বোন ম্যারো অফ ভার্টিব্রা, স্টার্নাম, রিবস, বোন অফ স্কাল এন্ড পেলভিস, আপার এন্ড অফ হিউমেরাস ফিমার। ওকে, আচ্ছা। তো দেখেন এই যে টাইপ অফ ইরেথ্রোপয়েসিস, মানে এই যে ব্লাড সেল যে তৈরি হয়, মেসোব্লাস্টিক, হেপাটিক, মাইলয়েড, এগুলো আমাদের এতটা দরকার নাই, এবং হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেপ, এগুলো আমাদের এত দরকার হয় না। আচ্ছা, এখানে এই যে ফ্যাক্টরস নেসেসারি ফর ডেভেলপমেন্ট অফ আরবিসি, হ্যাঁ, কি কি ফ্যাক্টর লাগে আমাদের, তাই না? তো দেখেন একটা তো নিউট্রিশনাল ফ্যাক্টর, যা নিউট্রিশনাল ফ্যাক্টরের মধ্যে যেমন আয়রন, এটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, তাই না? কেন আয়রন ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, কেন বলেন তো? হিমোগ্লোবিন তৈরি সরি, হয়। ফর হোয়াট? হিমোগ্লোবিন তৈরি হয়। হিমোগ্লোবিনের কোন কম্পোনেন্টটা তৈরিতে লাগবে? হিম হিম, এক্স্যাক্টলি, এক্সিলেন্ট, হিম কম্পোনেন্ট তৈরিতে লাগবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এই যে হিম কম্পোনেন্ট তৈরিতে কিন্তু আমাদের এটা দরকার, তাই তো? আচ্ছা, আবার দেখেন, আবার হচ্ছে এখানে ভিটামিন B12, এটাও আমাদের দরকার, তাই না? ভিটামিন B12।
আচ্ছা, এরপরে দেখেন কি কি লাগবে। ফলিক অ্যাসিড লাগবে, পাইরিডক্সিন, বায়োসট, এই এই কম্পোনেন্ট গুলো আমাদের দরকার। কিছু ফিজিওলজিক স্টিমুলেটিং ফ্যাক্টর যেমন ইরিথ্রোপয়েটিন, এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে সাম হরমোন, হাইপোক্সিয়া, টেস্টোস্টেরন, এগুলো আমাদের হচ্ছে পড়তে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন এই যে আরবিসির ফাংশন, তো এই ফাংশনগুলো এগুলি একদমই গ্রস। এগুলি এই পিডিএফ এর প্রতিটা জিনিস যেগুলো 3 স্টার দেওয়া আছে এগুলো একটু বেশি বেশি করে পড়বেন। 2 স্টার এগুলো কম, একটু কম কম, মানে কম কম পড়বেন বলতে ওগুলি সবার আগে শেষ করবেন। 3 স্টারে কোনো ইনফরমেশন যেন আপনার ভুল না হয়। ওকে? আর বাকি, আর আমি তো বলেই দিচ্ছি যে কোনটা আর একটু ফোকাস দিয়ে পড়তে হবে, কোনটা একটু বুঝার ব্যাপার আছে, সব জিনিসই কিন্তু আমি আপনাদেরকে বলে দিব। ওকে? আচ্ছা, এবার চলে আসি ইএসআর, তাই না, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তো এখানে কোথায় কোথায় কোন কোন ক্ষেত্রে ইএসআর বাড়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা বিভিন্ন সময় এমসিকিউর জন্য এই জিনিসটা আসতে পারে। আচ্ছা, গ্রসলি প্যাথোলজিক্যাল স্টেজে যদি আমরা বলি এনি ম্যালিগনেন্সি অর ক্রনিক ডিজিজ যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে ইএসআর বাড়ে, মানে কোনো ইনফেকশাস কন্ডিশন বা মানে ইনফেকশাস কন্ডিশন, এনি ক্রনিক ডিজিজ অ্যান্ড ম্যালিগনেন্সি। গ্রসলি মনে রাখবেন এই দুইটা জিনিস। এই সময় ইএসআর মানে হাই হয়, হাই বলতে স্কাই রাইজ হয়, হ্যাঁ। যেমন দেখেন মাল্টিপল মাইলোমা, তারপর হচ্ছে অ্যাকুট রিউমাটিক ফিভার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, টিবি, মানে এই কন্ডিশন গুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন কজ অফ স্কাই রাইজ অফ ইএসআর, এইটা হচ্ছে ইনফিনিটি স্টার, হ্যাঁ। দেখেন মাল্টিপল মাইলোমা, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কালাজার অ্যান্ড এসএলই। ওকে? আচ্ছা, নর্মাল হিমোগ্লোবিন 14 to 18 in case of male, in case of female 12 to 15.5। আচ্ছা, এবার চলে আসি জন্ডিস। তো জন্ডিসের ক্ষেত্রে আমরা 3টা টাইপ আমরা জানি, তাই না? একটা হচ্ছে কি, একটা হচ্ছে হেমোলাইটিক, বা এটাকে আমরা বলি প্রি হেপাটিকও আমরা বলে থাকি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হচ্ছে হেপাটো সেলুলার, আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ বা পোস্ট হেপাটিক বা সার্জিক্যাল, যেটাই বলেন না কেন, হ্যাঁ। আচ্ছা, তো এই যে দেখেন হেমোলাইটিক জন্ডিস মানে এনি কজ, হেমোলাইসিস ডিউ টু এনি কজ, তখন আমাদের কি হবে? হেমোলাইসিস যদি হয় তখন কি হবে? আরবিসি ব্রেকডাউন হইলে কি আসবে বলেন তো? আরবিসি ব্রেকডাউন হইলে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। হিমগ্লোবিন, তাই না? আচ্ছা, তার মানে এখানে কি থাকে? এখানে হচ্ছে যে আমাদের যে কি মানে পিগমেন্ট থাকে, তাই না, বিলিরুবিন, বিলিভার্ডিন, তাহলে এই জিনিসগুলো কি রিলিজ হবে, তাই না, বেশি বেশি ব্লাড লেভেলে চলে আসবে। তাহলে এই যে প্রি হেপাটিক কেন বলছি, কারণ এই বিলিরুবিন আরবিসি থেকে যেটা আসবে সেটা কিন্তু কি আনকনজুগেটেড থাকে, তাই না, সেটা লিভারে যে কনজুগেটেড হয়। তো তখন এত এত বিলিরুবিন আসবে আনকনজুগেটেড, যেটা আর কনজুগেটেড হতে পারবে না। ওকে? দ্যাটস ওয়াই তখন আমরা কি বলি, এটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিনেমিয়া হবে। ক্লিয়ার? এই যে দেখেন রেজড আনকনজুগেটেড। ক্লিয়ার? আবার হেপাটোসেলুলার জন্ডিসে কি, হেপাটোসেলুলার জন্ডিসে হচ্ছে আরবিসিও ঠিক আছে, বাইল যাচ্ছেও, ফ্লো ঠিক আছে, বাট লিভার ফাংশন বা লিভার ঠিকমতো ফাংশনিং না, কারণ লিভার সেল কম্প্রোমাইজড। ক্লিয়ার? সেই ক্ষেত্রে যে জন্ডিসটা হবে, দিস ইজ হেপাটোসেলুলার জন্ডিস। তাহলে এখানে কি, এখানে কিছু কিছু প্রি হেপাটিক মানে হচ্ছে বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিনও বেশি থাকবে, আবার কনজুগেটেডও বেশি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখেন এখানে হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস। অবস্ট্রাকটিভ জন্ডিস কি, এখানে হচ্ছে কনজুগেটেড হবে বাট বিলিয়ারি চ্যানেলে অবস্ট্রাকশনের ফলে এখানে এটা আসতে পারতেছে না, বাইল ইন্টেস্টাইনে আসতে পারতেছে না। ক্লিয়ার? তখন কি হবে? তখন হবে হচ্ছে আমাদের আনকনজুগেটেড বা কনজুগেটেড বিলিরুবিনিমিয়া বা অবস্ট্রাকটিভ জন্ডিস। এগুলো ম্যাক্সিমামই সার্জিক্যাল কজে হয়। সার্জিক্যাল কজ মিন্স হোয়াট বলেন তো? সার্জিক্যাল কজ বলতে আমরা কি বুঝি? গলস্টোন, কোলিডিওলিথিয়াসিস, গুড, কলিডোকলিথিয়াসিস, ভেরি গুড, কলিডোকলিথিয়াসিস। আর কি? কার্সিনোমা অফ দ্য প্যানক্রিয়াস। কার্সিনোমা, তাই না, মানে ম্যালিগনেন্সি,
তারপর হচ্ছে স্টোন ডিজিজ বা কোলিডোকোলিথিয়াসিস, আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে স্ট্রিকচার। বুঝা গেল? মানে এই তিনটা হেডলাইন আপনি ফেলে দেবেন। একটা হচ্ছে স্টোন ডিজিজ, লাইক গলস্টোন ডিজিজ বা গলস্টোন ডিজিজ থেকে কোলিডোকোলিথিয়াসিস, সেখান থেকে হচ্ছে আরেকটা কি ম্যালিগনেন্সি, এনি টাইপ অফ ম্যালিগনেন্সি লাইক কোলাঞ্জিও কার্সিনোমা হতে পারে, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, পেরিয়াম্পুলারি কার্সিনোমা, এটা হতে পারে। আরেকটা হচ্ছে স্ট্রাকচার অফ সিবিডি। ক্লিয়ার? এই তিনটা গ্রস হেডলাইন। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাদের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ অ্যানিমিয়া, হাইপোক্রোমিক, মাইক্রোসাইটিক, মানে হচ্ছে যেখানে হিমোগ্লোবিনও কম থাকবে, সেলের সাইজ কম থাকবে। এক্সাম্পল হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, মোস্ট ইম্পর্টেন্ট, শুধু এক্সাম্পল গুলো এখানে পড়লেই হবে। হ্যাঁ, নর্মোক্রোমিক, নর্মোসাইটিক অ্যানিমিয়া, হেমোরেজিক, হেমোলাইটিক, অ্যাপ্লাস্টিক, অ্যান্ড ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ডিউ টু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, পার্নিশিয়াস অ্যানিমিয়া, অ্যান্ড ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি ক্লাসিফিকেশন অফ ডব্লিউবিসি। হ্যাঁ, আচ্ছা, তো ডব্লিউবিসি তে একটা হচ্ছে এখানে গ্র্যানুলোসাইট আছে, আর একটা হচ্ছে কি আছে, এক গ্র্যানুলোসাইট আছে। তো এক গ্র্যানুলোসাইট মানে কি? মানে যাদের সাইটোপ্লাজমে কোনো গ্র্যানিউল থাকবে না। ওকে, এবং তাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস মাল্টি নিউক্লিয়েটেড না। ক্লিয়ার? সেগমেন্টেড নিউক্লিয়াস না। ওকে, যেমন মনোসাইট এন্ড লিম্ফোসাইট। ওকে, আচ্ছা, এবার কি, এবার হচ্ছে গ্র্যানিউল যাদের থাকবে সাইটোপ্লাজমে, লাইক নিউট্রোফিল, ইওসিনোফিল এন্ড বেজোফিল। এন্ড এদের সেলের নিউক্লিয়াসটা দেখতে কিরকম? এরকম, তাই না? দেখতে অনেকটা এইরকম শেপের, তাই না? হ্যাঁ, এদের শেপ কিন্তু এরকম, বাট এদের ক্ষেত্রে কি, এদের ক্ষেত্রে হচ্ছে ধরেন এটা হচ্ছে সেল ডব্লিউবিসি, এদের নিউক্লিয়াস হচ্ছে এরকম। ক্লিয়ার? আচ্ছা, এবার ডিফারেন্সিয়াল কাউন্ট, এগুলি এতটা, এগুলো জাস্ট আপনারা একটু খালি দেখে যাবেন, কারণ এই জিনিসগুলো আমরা রেগুলার পেশেন্টদেরকে যে সিবিসি করতে দেই, সিবিসি করতে দিতে দিতে এগুলো আমাদের একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? যেমন নিউট্রোফিল 50 to 70%, লিম্ফোসাইট 20 to 40%। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবেন। ওকে, আচ্ছা, প্রপার্টিস অফ ডব্লিউবিসি, মানে ডব্লিউবিসি এটা কি, ইনফ্লামেশনে ডব্লিউবিসি লাগে, তাই না? ডব্লিউবিসি রোল প্লে করে কোথায়? ইনফ্লামেশনে, তাই তো? আচ্ছা, তো এখানে কি হয়? ডায়াপেটিসিস, অ্যামিবয়েড মুভমেন্ট, কেমোট্যাক্সিস এন্ড ফ্যাগোসাইটোসিস। ওকে, আচ্ছা, এই যে নিউট্রোফিলের ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস, মানে এই টোটাল ডব্লিউবিসি এটা হচ্ছে কি আমাদের ইমিউনিটি এন্ড ইনফ্লামেশন, এখানে এরা কাজে লাগে, তাই না? আচ্ছা, এইবার চলে আসি ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের স্টেপ গুলো একটু আপনাদেরকে বলি। দেখেন, মানে একটা ফ্যাগোসাইটোসিসে কি হয়। ওকে, আচ্ছা, ধরেন আমি জাস্ট একে দেখাই তিনটা স্টেপ, লাইক এটা হচ্ছে একটা ডব্লিউবিসি, এটা হচ্ছে ধরেন কোন একটা মাইক্রো অর্গানিজম। ওকে, এখন এট ফার্স্ট কি হবে? এট ফার্স্ট এই ডব্লিউবিসিটা যখন এই মাইক্রো অর্গানিজমটাকে কিল করবে, হাউ, তখন এ কি করবে? এ হচ্ছে এইরকম ভাবে একটা সিউডোপোড তৈরি করবে, তাই না? সিউডোপোড তৈরি করে সে কি করবে? সে এই অর্গানিজমটাকে সে আস্তে আস্তে তার বডির মধ্যে নিয়ে নিবে। এইটাই হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ক্লিয়ার? এরপরে কি হবে? এরপরে এটা আলটিমেটলি এরকম ভাবে চলে আসবে। ওকে, এবং এই যে চলে আসলো এখানে আসার পরে, তখন তার সেলের মধ্যে যে লাইসোজোমাল এনজাইম ছিল সেই এনজাইম গুলো রিলিজ করবে এবং এই ব্যাকটেরিয়াটাকে কিল করবে, ফ্যাগোলাইসোজোম ফরমেশন করে এটা কিল করবে। ক্লিয়ার? তাহলে দেখেন আলটিমেটলি কি লাগবে এই প্রসেসটা হতে? এই ব্যাকটেরিয়াটাকে রিকগনিশন করতে হবে, তাই না? তারপরে তার অ্যাটাচমেন্ট লাগবে, দেন এনগালফ করবে, আলটিমেটলি এরপরে কিলিং এন্ড ডিগ্রেডেশন। বুঝা গেল? তাহলে শুধুমাত্র এই যে স্টেপগুলোর নামগুলি জানতে হবে। হ্যাঁ, নামগুলি জানলেই হবে, আর প্রসেসটা আমি অলরেডি আপনাদেরকে বলেই দিয়েছি। আচ্ছা,
কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সাবস্টেন্স রিলিজ ফ্রম প্লাটলেটস, খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এটা, হ্যাঁ। কি কি আসে এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে, লাইক থ্রম্বোক্সিন A2, হিস্টামিন, সেরোটোনিন, ADP, হ্যাঁ, এগুলো একটু পড়তে হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এবার আসি দেখেন থ্যালাসিমিয়া। থ্যালাসিমিয়া এগুলো এত ইন ডিটেলস আমাদের এত কিছু দরকার নাই, থ্যালাসিমিয়া টাইপ বা কিছু এগুলো আমাদের জানা দরকার নাই। আমাদের জানতে হবে ফেজেস অফ হেমোস্ট্যাসিস। ওকে, পরীক্ষার হলে হেমোস্ট্যাসিস বা হোমিওস্ট্যাসিস কোনো কথা যদি দেখেন এরকম, ভালো করে 2-3 বার দেখে নিবেন যেটা কি হোমিওস্ট্যাসিস লিখছে নাকি হেমোস্ট্যাসিস লিখছে। কারণ পরীক্ষার সময় এমনি আমাদের সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অনেক বেশি থাকে, দ্যাটস আমরা কিন্তু অনেক জিনিস ভুল করে আসি, তাই না? এই জন্য মাথা ঠান্ডা করে এই লেখাটা একটু দেখে নিবেন। কিছু কিছু কথা আছে যেগুলা পরীক্ষার হলে আমরা একটা দেখতে যে আরেকটা দেখে মনে হয়, তার মধ্যে হেমোস্ট্যাসিস এন্ড হোমিওস্ট্যাসিস একটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন হেমোস্ট্যাসিস মানে কি? অ্যারেস্ট অফ ব্লাড, তাই না? কিভাবে হবে, তাই তো? আচ্ছা, প্রথমেই দেখেন, আমি আগে ইভেন্ট গুলো আমি আপনাদেরকে একটু বলে দিই। দেখেন কিভাবে কাজ করবে, তাহলে পুরো জিনিসটা বুঝে যাবেন। যেহেতু একটু রিভিউ এবং আমাদের যেহেতু অনেকগুলো সিস্টেম কভার করতে হবে, আমি পুরো জিনিসটা বলবো, আপনারা একটু শুনবেন, তারপরে যদি কোনো কনফিউশন থাকে তখন সেই ক্ষেত্রে আমাকে বলবেন। ওকে, দেখেন প্রথমেই এটা একটা ব্লাড ভেসেল, হ্যাঁ, এখান থেকে ব্লাড ফ্লো হচ্ছে ডিরেকশন এখান থেকে এখানে। ওকে, আচ্ছা, এই যে ব্লাড ভেসেল, তো এইখানে ধরেন ছোট্ট একটা ট্রমা হইলো, একদমই মাইনর একটা ট্রমা হইলো, হ্যাঁ। ওকে, তো বডির টেন্ডেন্সি কি থাকবে? বডির টেন্ডেন্সি বলতে অ্যাকর্ডিং টু ব্লাড ফ্লো বা ব্লাড এই যে ফ্লো হচ্ছে, একটা গ্যাপ যেহেতু ক্রিয়েট হয়েছে, এখান থেকে কি সব ব্লাড বের হয়ে যেতে থাকবে, তাই না? পারতপক্ষে সব ব্লাড বের হইতে থাকবে। কিন্তু এইরকম যদি হইতো, যদি মাইনর ভেসেল ইনজুরিতেই যদি সব ব্লাড বের হয়ে যেত, তাহলে চিন্তা করেন আমাদের কি মানে, আমরা মানে আমাদের এই মানে অ্যানিমেল, তারা কি হইতো আলটিমেটলি এক্সটিংশনে চলে যাইতো, তাই না? তার মানে কি অবশ্যই সৃষ্টিকর্তা বডিতে একটা মেকানিজম দিছে, দিস ইজ দ্য মেকানিজম অফ হেমোস্ট্যাসিস। ওকে, আচ্ছা, কি হয় যখনই এইরকম ব্লাড বের হইতে নিবে, তখনই বডিতে একটা সিগন্যাল সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি আসবে। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিতে কি কি করবে? তারা করবে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। ওকে, ধরেন এরকম ভেসোকনস্ট্রিকশন করে ফেললো। তো ভেসোকনস্ট্রিকশন করে ফেললে মানে পুরো ভেসেলটা না, জাস্ট এই সেগমেন্টটা, লাইক ধরেন আমি যদি বলি এই সেগমেন্টটা এরকম কনস্ট্রিকশন করে ফেললো, তাহলে কনস্ট্রিকশন যদি করে তাহলে কি এখান থেকে ব্লাড কম যাবে না? বলেন তো, ব্লাডটা কম যাবে না নাকি? তাহলে ব্লাড কম গেলে এখান থেকে ব্লাড কম বের হবে, এটা গেল একটা ব্যাপার। আরেকটা হচ্ছে এই যে আমাদের ফ্লোয়িং ব্লাডে কি থাকে? প্লাটিলেট থাকে, তাই না? আমাদের ফ্লোয়িং ব্লাডে থাকে প্লাটিলেট। ওকে, এই প্লাটিলেট যখনই রাপচার্ড এন্ডোথেলিয়াল সারফেসে কানেক্ট আসবে, তখনই কি হয়ে যাবে? সে অ্যাক্টিভেট হয়ে যাবে। বুঝতে পারছেন? প্লাটিলেট কিন্তু ইনঅ্যাক্টিভেট অবস্থায় থাকে, যখনই ওইটার কন্ট্যাক্টে আসলো সে অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হলে কি হবে? ওই যে একটু আগে বললাম না, প্লাটলেট থেকে বেশ কিছু মেডিয়েটর রিলিজ হয়, সে সমানে সেই জিনিসগুলো রিলিজ করতে থাকবে, এবং রিলিজ করলে কি হবে? সেই ফ্যাক্টর গুলো আরো প্লাটিলেটকে এইখানে ডেকে ডেকে নিয়ে আসবে। ওকে, এখানে ডেকে ডেকে নিয়ে এসে তখন কি হয়ে গেল? এই পুরো জিনিসটা একটা প্লাগের মতো হয়ে গেল না? দিস ইজ কল্ড প্লাটিলেট প্লাগ ফরমেশন। বোঝা গেল? আচ্ছা, এখন প্লাটিলেট আসলো, কিন্তু এই প্লাটিলেট গুলাকে কি করতে হবে? বাঁধতে হবে একসাথে, তাই না? বেঁধে এই পুরো জায়গাটা সিল্ড করতে হবে, রাইট? তখন কে আসবে? তখন আসবে হচ্ছে আমাদের এই ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টরের ব্যাপারগুলা। তখন সেখানে কি হবে? কোয়াগুলেশন ফ্যাক্টরে আপনারা পড়ছেন যে কোয়াগুলেশনের যে আমাদের যে এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথওয়ে, এট দ্য লাস্ট কি তৈরি হয়? ফিব্রিন, মনোমার, পলিমার তৈরি হয়, আপনারা যদি একটু রিকল করতে পারেন। তো এই প্লাটিলেটের মাঝখানে আসবে এই যে ফিব্রিন, মনোমার, পলিমার গুলো আসবে, এসে প্লাটিলেটকে আটকাবে সব এই জায়গায়, জালের মতো করে আটকায় এই যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আটকানোর চেষ্টা করবে। তাহলে দিস ইজ ব্লাড কোয়াগুলেশন। এরপরে কি হবে দেখেন, এরপরে এখন এই ইভেন্টটা শেষ, ব্লাড ক্লট হয়ে গেছে,
ব্লাড এটা বন্ধ হয়ে গেছে। এখন এই যে ক্লট, এটাকে তো এটাকে কি, এটাকে যদি আপনি দেখেন মানে ভালোরও তো একটা শেষ আছে, তাই না? এখন এই যে ব্লাড অ্যারেস্ট হইলো, এখানে ব্লিডিংটা বন্ধ হইলো, তাই না? এখন এই প্লাটিলেট প্লাগ, এই ফরমেশনটাকে তো আপনাকে একটা পর্যায়ে স্টপ করতে হবে, তাই না? নয়তো কি হবে, নয়তো এখানে তো পুরো প্লাটিলেট প্লাগ ফরমেশনের থ্রম্বাসে এই ভেসেল আবার অবস্ট্রাকশন হয়ে যাবে, তাই না? তখন এই যে এইটাকে আবারও নর্মালাইজ করতে হবে, ব্লাড ফ্লো এই জায়গাটাকে নর্মালাইজ করতে হবে। তখন কি হবে, ডিসলিউশন অফ ব্লাড ক্লট, মানে এখানে যে ক্লটটা হয়েছে এই ক্লটটা তখন আবার ডিসলিউশন হয়ে যাবে, তখন আবার ফুললি ব্লাড ভেসেল ইনট্যাক্ট হয়ে যাবে, এখানে রিজেনারেশন হবে সেল লাইনিং এর, তখন আবার ব্লাড ফ্লো ঠিকঠাক মতো হবে, কোনো ক্লট আর এখানে থাকবে না। ক্লিয়ার? এই হচ্ছে আমরা টোটাল 4টা ইভেন্ট পড়ছি। প্রথমে ভাস্কুলার স্পাজম বা ভেসোকনস্ট্রিকশন, ফরমেশন অফ প্লাটিলেট প্লাগ, ব্লাড কোয়াগুলেশন, ফাইব্রাস অর্গানাইজেশন অর ডিসলিউশন অফ ব্লাড ক্লট। বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান প্লিজ, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করবেন। এনিওয়ান? আমরা বুঝতে পারছি সবাই, হ্যাঁ না কিছু একটা বললেন না? অফ দ্য ব্লাড ক্লট এটা কিভাবে হচ্ছে? সরি, ডিসলিউশন অফ ব্লাড ক্লট এটা কিভাবে হচ্ছে? আচ্ছা ওই যে আমরা যেটা বললাম যে ফিব্রিন মনোমার পলিমার যে সিমেন্টিংটা হলো, এরপরে ওই যে ফিব্রিনটা যে ফরমেশন হয়েছে সেই ফিব্রিন আগে ডিগ্রেডেশন হবে, ডিগ্রেডেশন হয়ে তখন কি এই প্লাটিলেট গুলাকে আর এই জায়গায় ধরে রাখতে পারবে না, তখনই এটা হচ্ছে আলটিমেটলি ডিসলিউশন হয়ে যাবে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলোই দেয়া আছে, এই ইন ডিটেইলস আপনারা যদি পড়েন এটাই পাবেন, বাট অ্যাজ এ হোল আমি পুরো সিনারিওটা একটা স্টেপের মাধ্যমে পুরো সিনারিওটা কিন্তু বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, তো ক্লটিং ফ্যাক্টর এগুলো সবগুলোর নাম জানা দরকার নাই, আমাদের ফ্যাক্টর 1 2 3 4 এই জিনিসগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এগুলোর নাম কি কি ফাংশন, তারপর হচ্ছে দেখুন ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9, এগুলো একটু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলোর নাম জানতে হবে, তাই না? আচ্ছা, এর মধ্যে কি দেখেন এই যে এসেনশিয়াল ফ্যাক্টর, এগুলো কি মানে ইনফিনিটি স্টার, হ্যাঁ এসেনশিয়াল ফ্যাক্টর মানে কি, যেই ক্লটিং ফ্যাক্টর ছাড়া ব্লাড মানে তার মধ্যে যদি একটাও না থাকে, মানে ধরেন 4টা হচ্ছে আমাদের 1 2 3 4, এই 4টা হচ্ছে এসেনশিয়াল ক্লটিং ফ্যাক্টর, এগুলার 4টার কোনো একটা যদি না থাকে তাহলে ব্লাড কোয়াগুলেশন হবে না, দ্যাটস ওয়াই দিজ আর কল্ড এসেনশিয়াল ফ্যাক্টর। ক্লিয়ার? দেখেন ফিব্রিনোজেন, প্রথ্রম্বিন, ফ্যাক্টর 10 অ্যান্ড ক্যালসিয়াম, ওকে মানে 1 2 3 অ্যান্ড টিস্যু ফ্যাক্টর অ্যান্ড হচ্ছে মানে ফ্যাক্টর 10, এখানে লাগবে হচ্ছে আমাদের ফ্যাক্টর 10। ওকে, এই যে এই 4টা 1 2 10 অ্যান্ড 4 এগুলো হচ্ছে আমাদের ব্লাড কোয়াগুলেশনের জন্য মাস্ট প্রেজেন্ট থাকতে হবে। ওকে, আচ্ছা এবার হচ্ছে আমাদের এখানে ইন্ট্রিনসিক এন্ড এক্সট্রিনসিক পাথওয়ে আছে, এগুলো আমাদের এগুলো এত ডিটেলস এত কিছু আমাদের জানার দরকার হয় না এগুলা। আচ্ছা, রোল অফ প্লাটিলেট ইন হেমোস্টেসিস, এই পুরো জিনিসটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন করে দিয়েছি অলরেডি, পুরো জিনিসটা অলরেডি আপনারা বুঝে গিয়েছেন। আচ্ছা, এরপরে হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, এগুলো হচ্ছে না এই যে এমসিকিউর জন্য ইনফিনিট স্টার ইনফরমেশন, মানে এগুলি আপনাকে মনে রাখতেই হবে, নট অনলি দিস পিএসসি নন ক্যাডার এক্সাম, এনি টাইপ অফ এক্সাম আপনারা অ্যাপিয়ার করবেন এই ইনফরমেশন গুলো লাগবে। ওকে, আচ্ছা এর মধ্যে কি ফ্যাক্টর 2 প্রথ্রম্বিন, ফ্যাক্টর 7 9 10, ক্লিয়ার? ফ্যাক্টর 2 7 9 10। আচ্ছা, এবার আমাদের দরকার হচ্ছে ফ্যাক্টর দ্যাট প্রিভেন্ট ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। ওকে, আচ্ছা তো দেখেন ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন কিভাবে প্রিভেন্ট হবে। নর্মালি আমাদের ব্লাডে তো ব্লাড ফ্লোয়িং ব্লাডে বা আমাদের ভেসেলের মধ্যে কেন ব্লাড কোয়াগুলেশন হয় না, অবশ্যই কিছু ফ্যাক্টর আছে, এর মধ্যে যেমন একটা আছে এন্ডোথেলিয়াল সারফেস ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল সারফেস, এখানে কিছু ফ্যাক্টর থাকে, স্মুথ এন্ডোথেলিয়াল সারফেস থাকে। আচ্ছা, ব্লাড স্মুথ মানে স্পিড অফ ব্লাড ফ্লো, মানে আমাদের ব্লাড ফ্লো যে হয় সেই ব্লাড ফ্লোর জন্য যে ডিরেকশন, যার একটা কি প্রেজেন্স অফ ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, তো ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট কারা এটা একটু আমাদের জানতে হবে, নেম, অনলি নেম, যেমন হেপারিন, অ্যান্টিথ্রম্বিন 3, ফিব্রিন, প্রোটিন সি, প্রোটিনেস, হেপারিন সালফেট, আলফা 2 ম্যাক্রোগ্লোবুলিন অ্যান্ড প্লাজমিন।
ওকে, এই যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্টের নামগুলা খালি জানবেন। ওকে, আচ্ছা, এবার চলে আসি ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমাদের ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি কি জানতে হবে, ব্লাড গ্রুপে হচ্ছে যে কি কি ব্লাড গ্রুপের টাইপ আছে, এগুলো তো সবই আমরা জানি। আমাদের ক্ষেত্রে এখানে জানতে হবে এই যে মানে RH ইনকম্পেটিবিলিটি, হ্যাঁ, হ্যাজার্ড অফ RH ইনকম্পেটিবিলিটি। মানে RH নেগেটিভ মাদার ক্যারিজ RH পজিটিভ ফিটাস, মানে নেগেটিভ পজিটিভ যদি এক হয় ব্লাডে তখন কি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে হাইড্রোপস ফিটালিস, যেটা কিনা ইন্ট্রা ইউটেরাইন কন্ডিশনে, মানে ফিটাস থাকা অবস্থায় ডেড হবে অথবা ফিউ আওয়ার্স আফটার বার্থ ডেড হবে। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। ওকে, এবং এটা আমরা কিভাবে প্রিভেন্ট করি, বাই এনটিডি ইনজেকশন উইদিন 72 আওয়ার্স আফটার এভরি ডেলিভারি। ক্লিয়ার? আচ্ছা, এই যে এখানে আমাদের দরকার যে এই যে আমাদের মানে হ্যাজার্ড অফ ব্লাড ট্রান্সফিউশন, হ্যাঁ, এই ব্লাড ট্রান্সফিউশনের যে হ্যাজার্ড, এই জিনিসটা দরকার। যেমন একটা হচ্ছে ইমিডিয়েট ইফেক্ট, শিভারিং, রেস্টলেস, এগুলো হতে পারে। আর কি হতে পারে, ডিলেড ইফেক্ট, লাইক এখানে ইনঅ্যাপারেন্ট হেমোলাইসিস বা অ্যাকিউট কিডনি ইনজুরি, এগুলো একটু পড়বেন। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে আমাদের ব্লাড ফিজিওলজি। আচ্ছা, তো এর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে এবার আমরা শুরু করব সিভিএস। আচ্ছা, সিভিএস ফিজিওলজি। ওকে, তো সিভিএস ফিজিওলজিতে প্রথমে প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল। তো কার্ডিয়াক মাসেলের প্রপার্টির ক্ষেত্রে এখানে ইনফরমেশন গুলো একটু জানতে হবে, যে অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, হ্যাঁ, অল অন্যান্য এগুলো এগুলো আমাদের এত কিছু খুব একটা বেশি এগুলো এত কিছু জানার দরকার নাই। আচ্ছা, তো এখানে আমরা চলে আসি হচ্ছে এখানে রিদমিসিটি বা আমাদের যেই কার্ডিয়াক মাসেলের যেই রিদমে চলে, যেমন এসএ নোট একটা ফিক্সড রিদমে সে ইম্পালস জেনারেট করবে, সেটা কি 70 to 80 বিটস পার মিনিট। আবার এবি নোট 40 to 60। ওকে, এইভাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি রিফ্রেক্টরি পিরিয়ড। তো রিফ্রেক্টরি পিরিয়ড জিনিসটা কি, জাস্ট আমি আপনাদেরকে একটু বলে দিই হোয়াট ইজ রিফ্রেক্টরি পিরিয়ড। আচ্ছা, রিফ্রেক্টরি পিরিয়ড হচ্ছে যে যখন একটা ইম্পালস বা কার্ডিয়াক মাসেল যখন রেস্টিং কন্ডিশনে যাবে, তখন যেই ইম্পালসই দেয়া হোক, যত স্ট্রং ইম্পালস দেয়া হোক, সে তখন আর কাজ করবে না। ওই যে টাইম পিরিয়ডে সে কোনো ইম্পালস দিলেও আর কাজ করবে না, দিস ইজ কল্ড রিফ্রেক্টরি পিরিয়ড। তো এর মধ্যে অ্যাবসলিউট রিফ্রেক্টরি পিরিয়ড এন্ড রিলেটিভ রিফ্রেক্টরি পিরিয়ড, এই দুইটা ভাগে আমরা এটাকে ভাগ করি। তো অ্যাবসলিউট রিফ্রেক্টরি পিরিয়ডটা হচ্ছে যে যখন আপনি যত স্ট্রং স্টিমুলাস দেন কোনো লাভ নেই, কোনো ইম্পালস জেনারেট হবে না। রিলেটিভ হচ্ছে যে কিছুটা ইম্পালস মানে কাজ করবে আর কি, মানে স্ট্রং স্টিমুলাস দিলে কিছুটা কাজ করবে। যাই হোক, এত ডিটেলস আমাদের জানা দরকার নেই। আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে কোন কোন ইলেকট্রোলাইট রেসপন্সিবল ফর কার্ডিয়াক মাসেল অ্যাকশন পটেনশিয়াল, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। ওকে, আচ্ছা, তো দেখেন এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, যেহেতু কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পটেনশিয়ালের জন্য এইগুলি দরকার, এই জন্য পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষায় দেখবেন পটাশিয়াম ইমব্যালেন্স, মানে হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, এই দুইটার ইসিজি চেঞ্জ না পড়ে কেউ পরীক্ষার হলে যাবেন না, যে পরীক্ষাই দেন না কেন। এদের যে ইসিজি চেঞ্জ, এটার ইনফিনিটি স্টার ইনফরমেশন আমরা পড়াবো, সবই আপনাদেরকে পড়াবো, তারপরে জাস্ট আগে একটু বলে দিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি যে আমাদের হার্টের উপরে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন কি হয় আসলে। তো সিম্প্যাথেটিক অ্যাকশন কি করবে, হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, হার্ট রেট বাড়াবে, তার মানে এটা হচ্ছে ক্রোনোট্রপিক অ্যাকশন।
ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, দিস ইজ আয়নোট্রপিক অ্যাকশন। ক্লিয়ার? আর কন্ডাকশন ভেলোসিটি বাড়াবে, দিস ইজ ড্রোমোট্রপিক অ্যাকশন। ওকে, আচ্ছা এবার চলে আসি প্যারাসিম্প্যাথেটিক অ্যাকশন, এটার উল্টা কাজ করবে, দ্যাটস ইট। হুম, আচ্ছা এবার আমরা চলে আসি কার্ডিয়াক সাইকেল। হ্যাঁ, তো কার্ডিয়াক সাইকেলের এখানে কিছু ব্যাপার আছে। কার্ডিয়াক সাইকেলটা আপনারা কিভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে মনে রাখবেন, কোন কোন জিনিস কিভাবে মনে রাখবেন এটা একটু বলে দিই। তার আগে হচ্ছে কার্ডিয়াক সাইকেলটা আমি আপনাদেরকে একটু বুঝাই। একদম আমাদের এখানে আহ আমরা জাস্ট এখানে তো জাস্ট আমরা এইগুলার প্রত্যেকটার ইভেন্ট গুলোর নাম দিয়ে দিয়েছি যে কি কি আছে, সিস্টোলে কি আছে, ডায়াস্টোলে কি আছে, বাট জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই আমাদের যে মেইন পিডিএফ কার্ডিয়াক সাইকেলের সিবিএস ফিজিওলজি, সেই ফিজিওলজি পিডিএফটা থেকে আমি আপনাদেরকে জাস্ট কার্ডিয়াক সাইকেলটা একটু বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের হেল্প হয়। আচ্ছা দেখেন, তো এখানে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে একটা কার্ডিয়াক সাইকেল, একটা ডায়াগ্রামেটিক একটা ইমেজ, হ্যাঁ পিকচার, ডায়াগ্রামেটিক পিকচার। তো এখানে আমরা একটা এই ডায়াগ্রামেটিক পিকচারে এখানে একটু খেয়াল করেন, কালারটা খেয়াল করেন। আমরা হচ্ছে ভেতরে এটা হচ্ছে আমাদের অ্যাট্রিয়াল ডায়াস্টল এন্ড সিস্টল, বাইরে হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল এন্ড সিস্টল। ওকে, আচ্ছা তো এখানে আমরা একটা কার্ডিয়াক সাইকেল হচ্ছে 0.8 সেকেন্ড। তো আমরা পুরো সার্কেলটাকে 8 ভাগে ভাগ করেছি। ভাগ করে তাহলে কি প্রতিটা ভাগ আমাদের 0.1 সেকেন্ড পড়লো, তাই না? আচ্ছা এবার দেখেন আমরা প্রথমে অ্যাট্রিয়াল সিস্টলের দিকে যাই। তো অ্যাট্রিয়াল সিস্টল তাহলে কতটুকু সময় ক্যারি করতেছে? অ্যাট্রিয়াল সিস্টল কতটুকু সময় ক্যারি করতেছে বলেন তো? 0.1। 0.1, রাইট? তাহলে এই ছবি দেখে আমাদের ক্লিয়ার এটা 0.1। আচ্ছা তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7। 0.7, গুড। আচ্ছা আবার এবার ভেন্ট্রিকুলার সিস্টল কতটুকু? 0.3। 0.3 and ventricular diastole 0.5, তাই না? আচ্ছা এবার আরেকটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে অ্যাট্রিয়াল সিস্টল ভেন্ট্রিকুলার কোন ইভেন্টের সাথে ইয়ে করতেছে, মার্চ করতেছে? ডায়াস্টোল। ডায়াস্টলের সাথে, তাই না? আর অ্যাট্রিয়াল ডায়াস্টল? ডায়াস্টোল। অ্যাট্রিয়াল শুধু ডায়াস্টল? ভালো করে দেখেন, সবাই দেখেন ভালো করে। ডায়াস্টোল সিস্টোল দুইটাই। এক্স্যাক্টলি, ডায়াস্টল সিস্টল দুইটাই, মানে অ্যাট্রিয়াল ডায়াস্টল এইটা ভেন্ট্রিকুলার সিস্টল এন্ড ডায়াস্টল দুইটা ফেজেই কিন্তু থাকবে। ক্লিয়ার? তার মানে চিন্তা করেন অ্যাট্রিয়াল ডায়াস্টল মানে কি, অ্যাট্রিয়াম তখন ব্লাড নিচ্ছে, রাইট? তাই না? ডায়াস্টল ফেজে তো সে ব্লাড নিবে, তাই না, সুপিরিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা থেকে। কিন্তু সেখানেও কিন্তু কিছুটা সময় সে একসাথে ব্লাড নিবে এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টলের ফলে ব্লাড কিন্তু আবার অ্যাট্রিয়াম থেকে যাবে। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? আচ্ছা তো এখন এতটুকু নলেজ, এটা এটা তো আমরা আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা দেখেন, মানে নর্মালি আমরা কি চিন্তা করি যে অ্যাট্রিয়াল সিস্টল হবে, ভেন্ট্রিকল ডায়াস্টল হবে, তাই না? তাই না? অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকলে যাবে, রাইট? আমাদের নর্মাল সেন্স তো আমরা এই জিনিসটাই চিন্তা করি নাকি, বলেন? কিন্তু কিন্তু আমরা এই যে কার্ডিয়াক সাইকেলের টোটাল ইভেন্টটা যদি আমরা খেয়াল করি, দেখেন মানে অ্যাট্রিয়াল ডায়াস্টল, মানে অ্যাট্রিয়াল ডায়াস্টল যখন হবে তখন কি হবে, অ্যাট্রিয়ামে কি হয়, ডায়াস্টলের সময় সে ব্লাড রিসিভ করবে, তাই না? দুইটা ভেনা কাভা থেকে ব্লাড রিসিভ করবে, রাইট? আবার দেখেন এই ডায়াস্টলের ফেজের কিছু ফেজে কিন্তু সে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সাথে মার্চ করছে। তার মানে কি ভেন্ট্রিকুলো তখন ব্লাড রিসিভ করার কন্ডিশনে থাকবে। বুঝাইতে পারলাম আমি? ক্লিয়ার? আপু আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? মানে এটা শুধু ছবি জি, দেখে বুঝতে জিনিসটা বলে দেওয়া,
আমি এখন ডিটেল ডিসকাশনে আমি আসতেছি আপনাদের সাথে, বাট এই জিনিসগুলো একটু জাস্ট বলে দিলাম। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে কার্ডিয়াক সাইকেল, তো কার্ডিয়াক সাইকেল হয়তো এই পরীক্ষায় আপনাদের এত কিছু দরকার নাই, বাট ছোট ছোট কিছু ইনফরমেশন আমি একটু বলে দিই যে কার্ডিয়াক সাইকেল যখন আপনারা পড়বেন তখন কিভাবে পড়বেন বা কিভাবে ইনফরমেশন গুলো মনে রাখবেন। একটা তো পুরো জিনিসটা রিডিং পড়বেন, তাহলে কি কি ইভেন্ট ঘটতেছে, তো আপনাদের পয়েন্ট টু বি নোটেড বা এক একটা পয়েন্ট ধরে ধরে মনে রাখবেন। তাহলে কারণ কি, পরীক্ষায় তো ধরেন এমসিকিউ আসলো বা এসবি আসলো, একটা মানে অপশন দিয়ে দিবে, তাই না? 5টা অপশন থাকবে আপনার পরীক্ষাতে। তো এই অপশন গুলো কিসের উপর বেসিস করে দেয়? লাইক এই ফেজে ধরেন অ্যাট্রিয়াল সিস্টল ফেজে ভালভের কি অবস্থা থাকে, ইসিজিতে কি চেঞ্জ থাকে, হার্ট সাউন্ড কেমন থাকে, জেবিপিতে কি চেঞ্জ থাকে, এই পয়েন্টগুলো দিয়েই কোশ্চেন দেয়। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে দেখেন যেমন অ্যাট্রিয়াল সিস্টোলে ভালভের কি কন্ডিশন, তাহলে কোন দুইটা ভালভ আমরা ফোকাস করব? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ এন্ড সেমি লুনার ভালভ। ক্লিয়ার? তাহলে দেখেন অ্যাট্রিয়াল সিস্টোলে এভি ভালভ মানে অ্যাট্রিয়াল ভালভ, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ ওপেন থাকবে এবং সেমি লুনার ভালভ ক্লোজ থাকবে। দ্যাটস ওয়াই হার্টে কি হবে তখন, এই যে দেখেন অ্যাট্রিয়াল সিস্টল, তার মানে কি অ্যাট্রিয়াম কন্ট্রাকশন করছে, দ্যাটস ওয়াই অ্যাট্রিয়াম থেকে ব্লাড ভেন্ট্রিকুলার ডায়াস্টল ফেজে মানে ভেন্ট্রিকল তখন ব্লাড রিসিভ করতেছে। ক্লিয়ার? তো এই টাইমে কি হবে, এই টাইমে আমরা ইসিজিতে পাবো পিওএফ, তাই না? ইসিজিতে যদি আপনারা একটু খেয়াল করেন, তাই না, ইসিজিতে এরকম থাকে না, এরকম থাকে তো। তো এই যে পিওএফটা, এই পিওএফটা কিন্তু আমরা অ্যাট্রিয়াল সিস্টলের সময় পাবো, মানে যখনই অ্যাট্রিয়াম কাজ করতেছে মানে কন্ট্রাকশন করছে, তখনই একটা এই যে আমরা একটা মানে এই ইসিজিতে একটা চেঞ্জ শুরু মানে স্টার্ট হইলো, তাই না? পিওএফ পাইলাম। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এই জন্য অ্যাট্রিয়ামে যদি কোনো প্রবলেম হয়, কোনো প্যাথোলজি হয়, অ্যাট্রিয়াল কোনো ডিজিজ প্যাথোলজি হয়, তখন এই পিওএফ থাকে না বা পিওএফ একটা আমরা চেঞ্জ পাই। ওকে, এটা একটু মনে রাখতে হয় আমাদের। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি আমরা অ্যাট্রিয়াল সিস্টল ফেজ শেষ, এবার ভেন্ট্রিকুলার সিস্টল ফেজে কয়েকটা ফেজ আছে, যেমন আইসোমেট্রিক কন্ট্রাকশন, ম্যাক্সিমাম বা র্যাপিড ইজেকশন ফেজ, স্লো ইজেকশন ফেজ, এগুলো তো আমরা আমাদের পিডিএফ এ সবকিছু দিয়ে দিয়েছি। যেমন দেখেন ভেন্ট্রিকুলার সিস্টল থেকে মোস্ট ইম্পর্টেন্টলি কি মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাকশন, এই ফেজে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড পাই। ক্লিয়ার? ফার্স্ট হার্ট সাউন্ড পাই আইসোমেট্রিক কন্ট্রাকশনে। ওকে, তারপরে দেখেন যেমন ভেন্ট্রিকুলার ডায়াস্টলে এখানেও কয়েকটা ফেজ আছে, প্রোটো ডায়াস্টলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন, তাই না? তো প্রোটো ডায়াস্টলিক ফেজে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড পাই। তাহলে কি হার্ট সাউন্ড কোন ফেজে পাওয়া যায়, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। বুঝা গেল? ক্লিয়ার? তাহলে এভাবেই আবার দেখেন আলটিমেটলি কি, এবার চলে আসি দেখেন এই যে অ্যাট্রিয়াল ডায়াস্টল, নর্মালি এটা আমরা পড়ি না, লাগে না কোনো, কিন্তু এই নলেজটা আপনার মাথায় থাকতে হবে। দেখেন 70% অফ দ্য ভেন্ট্রিকুলার ফিলিং অকার্স প্যাসিভলি ডিউরিং অ্যাট্রিয়াল ডায়াস্টল। ওই যে আমরা বললাম 70%, যে সার্কেলটা আমরা দেখাইছি, তাই না? এই সার্কেলে 70% কি যাবে হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময়। ক্লিয়ার? তাহলে এই যে কার্ডিয়াক সাইকেল নিয়ে যতটুকু, এটা কিন্তু একদম লিমিটেড ডিসকাশন। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? এনিওয়ান? আচ্ছা, ওকে, তাহলে দেখেন এই যে আমরা এবার চলে আসি আমাদের এই সিস্টোল, সিস্টোলে কতগুলো ফেজ আছে, তাই না? ভেন্ট্রিকুলার সিস্টোল, অ্যাট্রিয়াল ভাইয়া সিস্টোল। ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা একটু বলেন। হ্যাঁ, এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল ফেজে কি কি থাকবে, যেমন একটা হচ্ছে প্রোটোডায়াস্টলিক ফেজ, আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ, মানে এই টাইমে কোনো ব্লাড যাবেও না, বেরো হবে না, বাট তখন হার্ট আস্তে আস্তে মানে ভেন্ট্রিকুলার মাসল গুলো রিল্যাক্স হতে শুরু করতেছে আস্তে আস্তে। তারপরে হচ্ছে এই যে ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, তারপরে স্লো র্যাপিড ফিলিং এন্ড লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। তো এখানে দেখেন এই যে ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাই না? এই যে আইসোমেট্রিক কন্ট্রাকশন ফেজ, এখানে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড পাবো। প্রোটোডায়াস্টলিক ফেজ, এখানে আমরা সেকেন্ড হার্ট সাউন্ড পাবো। ওকে, এগুলো হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। ক্লিয়ার? বুঝাতে পারলাম? ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি কার্ডিয়াক আউটপুট। আচ্ছা দেখেন, তাহলে কার্ডিয়াক আউটপুটে যদি বলি যে কার্ডিয়াক আউটপুটের ইকুয়েশনটা কি বা জিনিসটা কি, এটা হচ্ছে পার মিনিটে
পার মিনিটে ইচ ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড ইজেক্ট হবে। তাহলে একটা মানে ভেন্ট্রিকল থেকে যতটুকু ব্লাড ইজেক্ট হয় সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। বোঝা গেল? সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। আচ্ছা, আর পার মিনিটে যতগুলা বিট, মানে একটা বিটে যতটুকু ব্লাড যাবে, দিস ইজ স্ট্রোক ভলিউম। আর হচ্ছে পার মিনিটে যতগুলা মানে হার্টবিট হবে সেটা হচ্ছে আমাদের হার্ট রেট কাউন্ট, তাই না? এই দুইটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে অলমোস্ট 5 লিটার পার মিনিট দাঁড়াবে। তাহলে কার্ডিয়াক আউটপুট হচ্ছে কি 5 লিটার পার মিনিট। ওকে, ক্লিয়ার? এখন এগুলো কিন্তু মানে অ্যাডাল্টের ক্যালকুলেশন হিসেবে। আচ্ছা, ওকে, এই জিনিসটাই আমাদের দরকার, এই বেশি কিছু আমাদের জানা দরকার নাই এত কিছু। আচ্ছা, এখন কথা হচ্ছে তার মানে কার্ডিয়াক আউটপুট যে ফ্যাক্টর গুলা এফেক্ট করতে পারে কার্ডিয়াক আউটপুটে, কে কি করবে? হার্ট রেট, মানে হার্ট রেট এফেক্টিং ফ্যাক্টর গুলা, মানে ফ্যাক্টর এফেক্টিং হার্ট রেট যারা আছে তারা, ফ্যাক্টর এফেক্টিং স্ট্রোক ভলিউম যারা আছে তারাই হচ্ছে কি বাড়লে কমলে কার্ডিয়াক আউটপুট বাড়বে কমবে। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, এখন কথা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি জানেন? ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি কোনো একটা ইকুয়েশনে কার্ডিয়াক আউটপুট বাড়বেন, যেমন ধরেন স্ট্রোক ভলিউম বাড়বে যার ফলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, রাইট? নাকি দ্বিমত আছে কারো? বলেন। স্ট্রোক ভলিউম বাড়বে, সেই সাথে সাথে কি কার্ডিয়াক আউটপুটও বাড়তেছে, তাই না? বলেন তো। কিন্তু এই শর্তে, এখানে একটা শর্ত আছে, শর্তটা কি কি হতে পারে বলেন তো দেখি। হুম, স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে যদি কি হার্ট হতে রেট সমান থাকে। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট, হার্ট রেট কনস্ট্যান্ট থাকে। ক্লিয়ার? কারণ কি হার্ট রেট যদি কমে তখন তো আপনার কার্ডিয়াক আউটপুট আর ইকুয়েশনে বাড়বে না, বাড়বে? বাড়বে না, তাই না? তার মানে কি এখানে শর্ত এটাই যে স্ট্রোক ভলিউমে বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে যদি হার্ট রেট কনস্ট্যান্ট থাকে। এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই কি কি ফ্যাক্টর মানে এগুলো রেগুলেট করতে পারে, যেমন সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক যাদের হার্ট রেটের রোল আছে। আচ্ছা, ভেনাস রিটার্ন বাড়লে স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। ওকে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়লে বাড়বে, হার্ট রেট বাড়লে দেখেন ইফ স্ট্রোক ভলিউম রিমেন কনস্ট্যান্ট হার্ট রেট ইনক্রিজেস কার্ডিয়াক আউটপুট। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, আচ্ছা, ইফেক্টস অফ ভ্যারিয়াস কন্ডিশন অন কার্ডিয়াক আউটপুট, যেমন ইনক্রিজ ডিক্রিজ কি কি আছে, এগুলো এগুলো আমাদের বইতে একটু ভালোভাবে এগুলো আপনারা পেয়ে যাবেন, বা আমাদের পিডিএফ এগুলো জাস্ট দেখা যাচ্ছে এগুলো কি কিভাবে আছে। আচ্ছা, এবার চলে আসি আমরা ব্লাড প্রেশার। তো ব্লাড প্রেশারের ইকুয়েশনটা জানতে হবে, কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, এতটুকু জানলে চলে, বেশি কিছু আমাদের জানা দরকার নেই। আমাদের জানতে হবে টাইপ অফ ব্লাড প্রেশার, তার মধ্যে সিস্টোলিক, ডায়াস্টোলিক, এগুলি থেকে খুব একটা প্রশ্ন আসে না। ইম্পর্টেন্ট হচ্ছে পালস প্রেশার এন্ড মিন প্রেশার। ওকে, মিন প্রেশার কি? মিন প্রেশার হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 পালস প্রেশার। ক্লিয়ার? তাহলে মিন আর্টারিয়াল প্রেশার ইকুয়াল টু ডায়াস্টোলিক প্রেশার প্লাস 1/3 পালস প্রেশার। পালস প্রেশার কি জিনিস বলেন তো? এনিওয়ান, হোয়াট ইজ পালস প্রেশার? হোয়াট ইজ পালস প্রেশার কি বলতে পারবো আমরা? Systolic and diastolic blood pressure. হ্যাঁ, সরি, Difference between systolic and diastolic blood pressure. এক্স্যাক্টলি, ডিফারেন্স বিটুইন সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, তাই না? আচ্ছা, ওকে, তাহলে তার মানে কি আমাদের মিন আর্টারিয়াল প্রেশার মেজারমেন্টে ডায়াস্টোলিক প্রেশারের ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি। ক্লিয়ার? এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি ব্লাড প্রেশার রেগুলেটরি সিস্টেম, মানে ব্লাড প্রেশার যে আমাদের মেনটেন করে আমাদের বডিতে কিছু রেগুলেশন মেকানিজম আছে, তাই না? একটা হচ্ছে শর্ট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম এন্ড লং টার্ম। এগুলো নামগুলো জানতে হবে খালি, যে শর্ট টার্ম কি কি আছে, যেমন ব্যারো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম, কেমো রিসিপ্টর ফিডব্যাক মেকানিজম, সিএনএস ইসকেমিক মেকানিজম।
আবার ইন্টারমিডিয়েট টার্ম রেগুলেশন আছে, যেমন রেনিন, এনজিওটেনসিন, ভেসোকনস্ট্রিকশন মেকানিজম, স্ট্রেস রিল্যাক্সেশন, ক্যাপিলারি শিফট, এগুলাই। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি যেমন কিছু হিউমেরাল রেগুলেশন, মানে হচ্ছে like কিছু আমাদের যে ভেসোকনস্ট্রিক্টর বা হরমোন রেগুলেটেড, যেমন এপিনেফ্রিন, ভেসোপ্রেসিন, রেনিন, এনজিওটেনসিন, হ্যাঁ, এগুলো। তো ব্যারোরিসিপ্টর এটা একটু ইম্পর্টেন্ট। ব্যারোরিসিপ্টরের লোকেশন কোথায় থাকে? দ্য ক্যারোটিড সাইনাস অ্যান্ড দ্য ওয়াল অফ অ্যারোটিক সাইনাস। ওকে, এখানে থাকে হচ্ছে ব্যারোরিসিপ্টর। এই ব্যারোরিসিপ্টর কি করবে? তারা হচ্ছে হার্ট রেটকে কমিয়ে দেয়। দ্যাটস ওয়াই তারা ব্লাড প্রেশার যখন বাড়ে তখন ব্যারোরিসিপ্টর অ্যাক্টিভেট হয়ে ব্লাড প্রেশার কমায়। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আমাদের পালস, ক্লাসিফিকেশন অফ পালস। এত কিছু আমাদের এগুলো খুব একটা দরকার হয় না। আচ্ছা, ইসিজিতে আমাদের একটু দরকার। ইসিজি ওয়েভ অ্যান্ড ইভেন্টস ইন দ্য হার্ট ডিউরিং ওয়েভ। ওই যে আমরা বললাম, প্রথমেই দেখেন ওই যে বললাম অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। তার মানে কি? অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন আমরা যদি বাংলায় বলি কি, অ্যাট্রিয়ামে যখন কাজ করবে, তাই না, কন্ট্রাকশন করবে, দিস ইজ অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন। ক্লিয়ার? সেটা কি? পি ওয়েভ। ওকে, আবার দেখেন আবার সেপ্টাল ডিপোলারাইজেশন। ওকে, মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার বা অ্যাট্রিয়াল যে সেপ্টাল, সেই সেপ্টাম সেটা হচ্ছে কিউ ওয়েভ ইন্ডিকেট করবে। তারপরে আর ওয়েভ হচ্ছে, এস ওয়েভ এন্ড টি ওয়েভ, এগুলো কে কি ইন্ডিকেট করতেছে, এই জিনিসগুলো একটু আমাদের জানতে হবে। এতটুকুই আসলে আমাদের জন্য খুব দরকার। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কি, সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। তো এই কিউআরএস কমপ্লেক্স দেখেন, একটা হচ্ছে কি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন এন্ড অ্যাট্রিয়াল রিপোলারাইজেশন। এই দুইটা ইভেন্টকে ইন্ডিকেট করতেছে হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, আচ্ছা, এবার চলে আসি আমরা শক। শক খুব ইম্পর্টেন্ট, এটা খুবই 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 ইম্পর্টেন্ট শক এটা। আচ্ছা, তো শকের টাইপ গুলো আমাদের জানতে হবে কি কি আছে। হাইপোভলিমিক শক, ডিস্ট্রিবিউটিভ শক, কার্ডিওজেনিক শক এন্ড অবস্ট্রাকটিভ শক, তাই না? আচ্ছা, তো হাইপোভলিমিক শকের মেজর কজ কি বলেন তো? মোস্ট কমন কজ কি হাইপোভলিমিক শকের? ডায়রিয়া তাই, হ্যামোরেজ। মেমোরেজ, ব্লিডিং। হেমোরেজ। মোস্ট কমন কজ হচ্ছে বার্ন, হেমোরেজ। মানে হাইপোভলিমিক শক নিয়ে যদি আপনার কাছে পেশেন্ট আসে, তাহলে আপনি প্রথমে সাসপেক্ট করবেন হচ্ছে তার হেমোরেজ। ওকে, আনটিল প্রুভেন আদারওয়াইজ। হ্যাঁ, এখন ধর একটা পেশেন্টের ডায়রিয়া হয়েছে, তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন তার ওই জন্য হয়েছে। বাট আদারওয়াইজ একটা পেশেন্ট শক নিয়ে যখন আসছে আপনার কাছে, মোস্ট লাইকলি হাইপোভলিমিক শক, মোস্ট কমন কজ হচ্ছে হেমোরেজ। ক্লিয়ার? বুঝা গেল? Loss either আচ্ছা, hemorrhage ওকে, or non-hemorrhage. এবার দেখেন ডিস্ট্রিবিউটিভ শক, মানে মানে ব্লাড ডিস্ট্রিবিউশন হতে পারছে না। যেমন সেটা কি, যেমন অ্যানাফাইলেকটিক শক বা সেপসিস। সেপসিস ফলে কি হচ্ছে যে এই কেন হয়? কারণ ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে যায়। সেপসিস যখন হয় তখন ক্যাপিলারি পারমিয়েবিলিটি বেড়ে যায়। ক্যাপিলারি পারমিয়েবিলিটি গেলে কি হবে? বেড়ে গেলে কি হবে? ব্লাড কি আর ভেসেলের মধ্যে থাকবে, না বের হয়ে যাবে বলেন তো? হয়ে যাবে। ব্লাড বের হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদের সবকিছু ঠিক থাকলেও ভেসেল থেকে যেহেতু ব্লাড বের হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই দিস ইজ ডিস্ট্রিবিউটিভ শক, মানে ডিস্ট্রিবিউট হতে পারছে না। কার্ডিওজেনিক শক কি? হার্ট ঠিক মতো ফাংশন করতে পারতেছে না, দ্যাটস ওয়াই সে ব্লাড পাঠাতে পারছে না, দ্যাটস ওয়াই দিস ইজ কার্ডিওজেনিক শক। আর একটা অবস্ট্রাকটিভ শক হচ্ছে যে হার্ট পাম্প করলেও যেতে পারছে না ঠিক মতো ব্লাডটা। ওকে, আচ্ছা, যেমন পালমোনারি এম্বোলিজম, কার্ডিয়াক টিউমার, ডিস্ট্রিবিউটিভ টেম্পোনেট। শকটা একটু আবার বললে ভালো। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ শক হচ্ছে ডিস্ট্রিবিউশনের প্রবলেম। ডিস্ট্রিবিউশন প্রবলেম ইন দ্যাট সেন্স, এখানে ব্লাড ভেসেল ভেসো ডাইলেশন হবে। এখন হার্ট ঠিক মতো ফাংশনিং আছে, আপনার হার্ট লাং সব ঠিক আছে, বাট পেশেন্টের সামহাউ সেপসিস হয়েছে। তো সেপসিস যখন হবে তখন কি হয়? সেপসিস হলে ভেসেলের পারমিয়েবিলিটি বেড়ে যায়, ব্লাড ভেসেলের পারমিয়েবিলিটি বেড়ে যায়। পারমিয়েবিলিটি বেড়ে যাওয়া মানে কি বলেন তো? পারমিয়েবিলিটি বেড়ে যাওয়া মানে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বা ব্লাডের ভেসেলের বাইরে চলে যাওয়া, তাই না? নাকি?
এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে যাওয়া। কি বুঝতে পারতেছি আপু? জি। আচ্ছা, তাহলে এক্সট্রা ভাস্কুলার স্পেসে যখন যাবে তখন তো আলটিমেটলি টিস্যুতে যাচ্ছে না, তাই না? তাহলে কি তখন পেশেন্ট শকে চলে যাবে। ক্লিয়ার? বুঝা গেল? দিস ইজ ডিস্ট্রিবিউটিভ শক। ওকে, আচ্ছা, এবার শকের ক্লিনিক্যাল ফিচার কি? শকের ক্লিনিক্যাল ফিচার, একটা পেশেন্টের হাইপোটেনশন থাকবে, ট্যাকিকার্ডিয়া থাকবে, কোল্ড কামি পেরিফেরি থাকবে, তাই না? র্যাপিড স্বলো রেসপিরেশন থাকবে, পেশেন্ট ড্রাউজি থাকবে, কনফিউশন থাকবে, তার ইউরিন আউটপুট কমে যাবে, তাই না? আলটিমেটলি এটা যদি আমরা কারেকশন করে না আসতে পারি তাহলে কি হবে? মাল্টি অর্গান ফেলিওর হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, রিজনাল সার্কুলেশন মানে কোন কোন সার্কুলেশনে কতটুকু ব্লাড যায়, যেমন দেখেন লিভার, কিডনি, ব্রেইন, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন ml পার মিনিট, দেখেন লিভারে পার মিনিট 1500 ml ব্লাড যায়, পার্সেন্টেজ হচ্ছে 27.8%, টোটাল কার্ডিয়াক আউটপুট। কিডনিতে হচ্ছে 1260, 23%, ব্রেনে হচ্ছে 750। ওকে, এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবার চলে আসি, কিছু ভেসো কনস্ট্রিক্টর এন্ড কিছু ভেসো ডাইলেটর আছে। হুম, এর মধ্যে কিছু কিছু জিনিস একটু মনে রাখতে হবে, আমি আপনাদের একটু বলে দিই। যেমন সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক কি কাজ করে এগুলো আমরা জানি। এছাড়াও যেমন দেখেন লাইক ভেসোপ্রেসিন, অ্যানজিওটেনসিন, এগুলা কি কাজ করে এই জিনিসগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, তারপর দেখেন এএনপি, এটা কি কাজ করে, হিস্টামিন, সাবস্টেন্স পি, নাইট্রিক অক্সাইড, এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি, আর্টারিওল ইজ দ্য মেইন সিট অফ পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে ব্লাড ফ্লো যখন হয় ইন দ্য ভেসেল তখন একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, তাই না? যে কোনো ফ্লুইড যখনই, যে কোনো ফ্লুইড বা ওয়েভ মানে যে যখনই কোনো একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাবে তখন কি হয়, তারা একটা রেজিস্ট্যান্স ফিল করে, তাই না? এবং এই যে পেরিফেরাল ভেসেলে যে রেজিস্ট্যান্সটা ফিল করে, দিস ইজ পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই পেরিফেরাল রেজিস্ট্যান্সটা ম্যাক্স মেইনলি কে দিবে? মেইনলি দিবে হচ্ছে আর্টারিওল। সো এই ইনফরমেশনটা ইনফিনিটি স্টার ইনফরমেশন। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তো এই যে এতক্ষণ আমরা যা ডিসকাশন করলাম, তো এই ডিসকাশনে আমরা অলমোস্ট 1.5 ঘন্টার কাছাকাছি বা 1 ঘন্টা 15-20 মিনিটের মতো একটা ডিসকাশন হয়েছে। এই ডিসকাশনে আমরা কি কি ডিসকাশন করলাম আপনাদের সাথে? জেনারেল ফিজিওলজি, ব্লাড ফিজিওলজি অ্যান্ড সিভিএস। ওকে, আচ্ছা, তো এই যে এতক্ষণ যা ডিসকাশন করলাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন, এনি কোয়ারি, এনি রিভিউ, এনিথিং, আপনারা প্লিজ একটু শেয়ার করেন। অনেকক্ষণ আমরা ক্লাস করলাম, হয়তো এখন অনেকের মাথা হয়তো হ্যাং মারছে, জাস্ট আমরা 2-3 মিনিট একটু গল্প গুজব করবো, তারপরে আমরা আবার রেসপিরেটরি ফিজিওলজিতে চলে যাব। এনিওয়ান? আপনারা ভাবতে থাকেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। এর মধ্যে হয়তো আমরা ক্লাস শুরুর পরে অনেকে আবার নতুন জয়েন করেছে, তাদের জন্য আমি আবারও একটু বলে দিতে চাই যে এই যে আমাদের দেখেন, দিস ইজ আওয়ার পিএসসি নন ক্যাডার এক্সামের জন্য যে মেডিকেল সায়েন্স বুক, একদমই নিউলি প্রিপেয়ার্ড এবং একদমই কনসাইজ করে মেডিকেল সায়েন্সের সবগুলো টপিক আমরা কনসাইজ করে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক বাছাই করে আমরা আপনাদের জন্য প্রিপেয়ার করেছি এই বইটা। এবং এই বইটা আমরা মানে এই পিডিএফ দেখিয়ে আমরা আপনাদেরকে পড়াচ্ছি এবং এই হার্ড কপি অ্যাভেলেবেল আছে। আপনারা কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনাদের ঠিকানায়, কুরিয়ার চার্জ অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, এবং আপনারা যারা যারা নিতে চান তারা তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা অর্ডার করতে পারেন, আমাদের অফিসের নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আশা করি, বা আমাদের এই ফেসবুকে যারা দেখছেন তারা আমাদের এখানে কমেন্ট করতে পারেন, তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমাদের ব্যাচে যারা অলরেডি এনরোল করেছেন তারা গ্রুপে বললেই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব এবং আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের এই পিএসসি নন ক্যাডার এক্সামের এই ব্যাচে এখনো যারা এনরোল করেননি তারা এনরোল করে ফেলতে পারবেন। এছাড়াও আমরা ডিপ্লোমা এক্সামের পরে আবার নতুন করে আরেকটা ব্যাচ আমরা লঞ্চ করতে যাচ্ছি এই পিএসসি নন ক্যাডার এক্সামের জন্য। আশা করি আপনাদের এই আমাদের ব্যাচে আমরা ব্যাচটা এমন ভাবে সাজিয়েছি যাতে করে আপনাদের প্রতিটা টপিক আমরা সুন্দরভাবে পড়িয়ে দিতে পারি, এবং আশা করি আমাদের সাথে থাকলে আপনাদের ভালো একটা প্রিপারেশন হবে। ওকে, এবং এই মেডিকেল সায়েন্স পড়ানোর পরে তারপরে আমরা জেনারেল
টপিকস, জেনারেল যে নলেজের যে পার্টটুকু রয়েছে সেগুলো আমরা শুরু করব আপনাদেরকে। আর আমাদের এই সাথে সাথে আমাদের রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা সকল ব্যাচ রানিং আছে। ডিপ্লোমার পর পরে আমরা আবারও ব্যাচ শুরু করব, এবং রেসিডেন্সির জন্য আমরা যে নতুন ব্যাচ বা আমরা রেসিডেন্সির জন্য নতুন বই প্রিপেয়ার করেছি, এটা একদম লেটেস্ট লাস্ট এক্সামের পর্যন্ত কভার করে ইম্পর্টেন্ট টপিক গুলো দিয়ে আমরা কিন্তু সাজিয়েছি। আশা করি প্রতিটা ব্যাচ আপনাদের জন্য ফ্রুটফুল হবে। তো যার যে এক্সামে প্রিপারেশন নিতে চাচ্ছেন আপনারা এনরোল করতে পারেন। ওকে, আচ্ছা, তো এবার আমরা চলে আসি আমাদের নেক্সট টপিকে। তো তার আগে আবার আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে, এনিওয়ান। আরেকটা কথা যেটা বলে রাখি যে আমাদের এই প্রত্যেকটা ক্লাসই কিন্তু রেকর্ডেড থাকবে। দ্যাটস ওয়াই নো নো ওরি অ্যাবাউট নেক্সট আপনি আবার পরে কিভাবে ক্লাসটা করবেন বা ভুলে গেলে কিভাবে হবে সেই জিনিসগুলা। এই জন্য আপনাদের টেনশনের কোনো কিছু নাই, রেকর্ডেড থাকবে। তবে চেষ্টা করবেন প্লিজ আপনার লাইভ ক্লাসে থাকার জন্য। লাইভ ক্লাসে থাকলে এটা আপনাদের জন্য খুবই ফ্রুটফুল হবে, খুবই ফ্রুটফুল হবে। আচ্ছা, তো এবার আমরা চলে আসি রেসপিরেটরি ফিজিওলজি। তো রেসপিরেটরি ফিজিওলজিতে এই বিগত সময়গুলোতে নর্মালি এইখান থেকে কোশ্চেন গুলো আসে। রেসপিরেটরি মেমব্রেন, অ্যালভিওলার পালমোনারি ভেন্টিলেশন, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ডেড স্পেস, হাইপোক্সিয়া, সায়ানোসিস, লাং ফাংশন টেস্ট। আচ্ছা, তারপরেও আমরা পুরো পিডিএফটাতেই আমরা পুরোটাই আমরা আপনাদেরকে পড়াবো, এবং সেখানে পুরো জিনিসটা এবং আমাদের 3 স্টার, 2 স্টার, 1 স্টার দেওয়া আছে, এবং আমি তো হাইলাইটেড করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, প্রথমে রেসপিরেটরি ট্র্যাক্টের ব্যাপারে যদি একটু বলি। আচ্ছা, তো এখানে আমরা অ্যানাটমিক্যাল ডিভিশন যদি করি, এখানে হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ফ্রম নোজ টু ভোকাল ফোল্ড, আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট হচ্ছে ভোকাল ফোল্ড টু অ্যালভিওল অফ দ্য লাং। আচ্ছা, আর ফাংশনাল ডিভিশন যদি আমরা করি তাহলে সেই ক্ষেত্রে কন্ডাক্টিং জোন যেটা হচ্ছে নোজ টু টার্মিনাল ব্রঙ্কিওল। এখানে কি হবে? এখানে অনলি এয়ার কন্ডাকশন হবে, বাট কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। ক্লিয়ার? আচ্ছা, রেসপিরেটরি জোনে কি হবে? এটা হচ্ছে টার্মিনাল ব্রঙ্কিওলের পরেই শুরু কিন্তু রেসপিরেটরি ব্রঙ্কিওল। তো রেসপিরেটরি ব্রঙ্কিওল থেকে অ্যালভিওলাই পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের রেসপিরেটরি জোন, যেখানে আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে, মানে পালমোনারি যে ব্লাড ফ্লো, এই ব্লাডের সাথে গ্যাসিয়াস এক্সচেঞ্জ যে হবে, এটা হবে হচ্ছে রেসপিরেটরি জোন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা চলে আসি এই যে পালমোনারি লোবিউল বা রেসপিরেটরি ইউনিট। হোয়াট ইজ রেসপিরেটরি ইউনিট? এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখেন কি কি থাকে। একটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল, অ্যালভিওলার ডাক্ট, অ্যাট্রিয়া, অ্যালভিওলার স্যাক এন্ড অ্যালভিওলাই। ওকে, মানে আমাদের ধরেন এটা হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিওল থাকবে, এটা মেমব্রেনাস। দেন সেখান থেকে হচ্ছে এরকম ভাবে আমাদের অ্যালভিওলার ডাক্ট থাকবে। তারপরে ধরেন এরকম এরকম ভাবে ফরমেশন হয় আমাদের এই অ্যালভিওলার স্যাক ফরমেশন হবে। হ্যাঁ, এইভাবেই আলটিমেটলি হচ্ছে আমাদের এটা ফরমেশন থাকে। ওকে, আচ্ছা, ফাংশন অফ লাং, এটা এত কিছু আমাদের এত কিছু দরকার নেই। আমাদের জন্য এই জিনিসগুলো একটু পড়বেন, যেটা হচ্ছে বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্সেস মেটাবোলাইজড বাই দ্য লাংস। যেমন কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো লাংসে সিনথেসাইজ ইউজড হয়, কিছু কিছু সিক্রেট হয়, কিছু কিছু আবার রিমুভ হয়। এই ইনফরমেশন গুলো লাগবে যে কোনটা রিমুভ হয় লাংস থেকে, বা কোনটা সিনথেসাইজ এন্ড রিলিজ হয় ইনটু দ্য ব্লাড। যেমন দেখেন সিনথেসাইজ এন্ড ইউজড ইন দ্য লাং হচ্ছে সারফেক্টেন্ট। ওকে, আবার দেখেন সিনথেসাইজ হয় এন্ড ব্লাডে রিলিজ হয় প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ক্যালিক্রেইন। পার্শিয়ালি রিমুভ প্রোস্টাগ্ল্যান্ডিন, ব্র্যাডিকাইনিন, অ্যাডেনিন নিউক্লিওটাইডস, সেরোটোনিন, অ্যাসিটাইলকোলিন, নরএপিনেফ্রিন এন্ড অ্যাসিটাইলকোলিন এগুলো। আচ্ছা, এবার চলে আসি আমরা ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার। হোয়াট ইজ ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার? মানে অ্যালভিওলাসের ভেতরে যেই প্রেসারটা থাকবে, তাই না? মানে দেখেন ইন ইন্সপাইরেশন, যখন ইন্সপাইরেশন হবে তখন কি হবে? আমাদের প্লুরা মানে চেস্ট ওয়াল এক্সপান্ড হয়, তাই না? তো চেস্ট ওয়াল যখন এক্সপান্ড হবে, চেস্ট ওয়ালের সাথে হচ্ছে থাকে আমাদের কি প্যারাইটাল প্লুরা। এই প্যারাইটাল প্লুরা এক্সপান্ড হলে তার সাথে সাথে হবে কি আমাদের ইন্ট্রা প্লুরাল যে স্পেসটা থাকে সেখানে নেগেটিভ প্রেসার ক্রিয়েট হবে,
দ্যাটস ওয়াই ভিসেরাল প্লুরাও তখন এক্সপান্ড হবে, আলটিমেটলি লাং এক্সপান্ড হবে। লাং যখন এক্সপান্ড হবে তখনই কি হবে, ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার, যেটা মানে অ্যালভিওলাসের ভেতরে যেই প্রেসারটা সেটা ছিল 0, সেখান থেকে হয়ে যাবে -1 সেন্টিমিটার, মানে নেগেটিভ প্রেসার। যখনই অ্যালভিওলাসের মধ্যে নেগেটিভ প্রেসার, মানে ধরেন একটা স্পেসে নেগেটিভ প্রেসার আছে, তো ওই স্পেসটার টেন্ডেন্সি কি থাকবে, যেখানে পজিটিভ প্রেসার সেখান থেকে প্রেসার রিলিজ হয়ে নেগেটিভ প্রেসারের দিকে চলে আসা, তাই না, প্রেসার ব্যালেন্স করা। দ্যাটস ওয়াই এই যে ইন্ট্রা অ্যালভিওলাসের মধ্যে যে প্রেসারটা কমে গেল, তখন কি হবে, আমাদের যে এনভায়রনমেন্টের যে প্রেসার, এই এনভায়রনমেন্টের প্রেসার থেকে অ্যালভিওলাসের প্রেসার কমে গেল। দ্যাটস ওয়াই এনভায়রনমেন্ট থেকে, মানে এয়ার থেকে বা এনভায়রনমেন্ট থেকে এয়ার লাংসে এন্ট্রি নিবে, এটাই ইন্সপাইরেশনে হয়। বুঝা গেল? এক্সপাইরেশনে কি হবে, এখন লাংস যখন এক্সপান্ড হলো, এটার ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে, মানে চেস্ট ওয়াল তো এক্সপান্ড হলো, মাসেল গুলা কন্ট্রাক্ট হলে রিল্যাক্স হবে না, তাহলে কি ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সির ফলে আবার কি হবে, ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার বেড়ে যাবে এবং +1 সেন্টিমিটার ওয়াটার প্রেসার হবে এবং এয়ার বের হয়ে যাবে, যেটা এক্সপাইরেশনে হয়। কারো কোনো কনফিউশন এটা নিয়ে? এনিওয়ান? আবার আমি একটু কি বললে ভালো হয়। আচ্ছা, আবার একটু বলছি, দেখেন তো যখনই আমাদের চেস্ট ওয়াল যখন এক্সপান্ড হবে, তখন আমাদের কি হবে, অ্যালভিওলাস ধরেন এই ছোট ছিল, সেখান থেকে অ্যালভিওলাস এক্সপান্ড করবে, তাই না? ক্লিয়ার? তো চেস্ট ওয়াল যখন এক্সপান্ড করবে, ধরেন এই অ্যালভিওলাসে প্রথমে প্রেসার ছিল 0, সেখান থেকে হয়ে গেল -1। ক্লিয়ার? তো -1 যখন হলো, মানে নেগেটিভ প্রেসার, তখন কি হবে, অ্যাটমসফিয়ার থেকে এয়ার ঢুকবে। ক্লিয়ার? আচ্ছা, এখন চেস্ট ওয়াল তো এক্সপান্ড হলো, এখন এটা মাসেল গুলো কন্ট্রাকশন হইলো, চেস্ট ওয়াল এক্সপান্ড হইছে, এখন আবার চেস্ট ওয়াল আবার আগের জায়গায় আসবে না? তখন কি হবে, তখন এই যে প্রেসার ঢুকে, যখন এয়ারটা যখন ঢুকছে, এই প্রেসারটা অ্যালভিওলাসে পড়বে, তখন অ্যালভিওলাসের প্রেসার কি হয়ে যাচ্ছে, +1 হয়ে যাচ্ছে, তাই না? তখন কি হবে, সেখান থেকে বের হয়ে যাবে গ্যাস ইন দ্য ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড, যেটা এক্সপাইরেশনে হয়। ক্লিয়ার? দিস ইজ ইন্সপাইরেশন, দিস ইজ এক্সপাইরেশন। আমি কি বুঝাইতে পারলাম? আপু, কোনো কনফিউশন? এনিওয়ান? আপনাদের কারো যদি কোনো কনফিউশন থাকে কোনো টপিকে যেটা আমি পড়াচ্ছি, প্লিজ আমাকে বলবেন, আমি দরকার হলে যতবার বুঝবো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ওকে, এবার চলে আসি ট্রান্সপালমোনারি প্রেসার। এটার ব্যাপারে একটু বলে দিই যে ট্রান্সপালমোনারি প্রেসার হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ট্রা অ্যালভিওলার প্রেসার মাইনাস ইন্ট্রা প্লুরাল প্রেসার, দিস ইজ ট্রান্সপালমোনারি প্রেসার। ওকে, আচ্ছা, আর ইন্ট্রা প্লুরাল প্রেসার হচ্ছে যেটা বললাম, ভিসেরাল প্লুরা এন্ড প্যারাইটাল প্লুরার মাঝখানে যে প্রেসারটা, দিস ইজ ইন্ট্রা প্লুরাল প্রেসার। ওকে, আচ্ছা, কন্ডিশন ইনক্রিজিং রেসপিরেটরি রেট, এটা একটু কিছু কিছু পড়বেন, যেমন নার্ভাস এক্সাইটমেন্ট, মাসেল এক্সারসাইজ, ফিভার, হ্যাঁ, ডিফেক্টিভ এরিয়েশন অফ ব্লাড, এগুলো একটু পড়বেন কি কি আছে। আচ্ছা, ইভেন্টস ডিউরিং ইন্সপাইরেশন এন্ড ইভেন্টস ডিউরিং এক্সপাইরেশন, তো এই ইভেন্টস গুলো কি কি ইভেন্টস হয় আসলে, তাই না? মানে এটা হচ্ছে আমাদের কার্ডিও পালমোনারি কি চেঞ্জেস হচ্ছে, এই জিনিসটা আমাদের দরকার, যে ইন্সপাইরেশনে কার্ডিও পালমোনারি কি চেঞ্জ হচ্ছে, এক্সপাইরেশনে কার্ডিও পালমোনারি কি চেঞ্জেস গুলি হচ্ছে, এগুলো একটু আমাদের জানতে হবে। যেমন দেখেন, ইন্সপাইরেশন যখন লাংস এক্সপান্ড করে, তখন কি হয়, ফল ইন ইন্ট্রাথোরাসিক প্রেসার, তাই না? প্রেসার ফল করবে, এই জন্যই তো এয়ার ঢুকবে লাংসে। আচ্ছা, তখন কি হবে, প্রমোশন অফ ভেনাস ব্লাড ফ্লো, ভেনাস ফ্লো ইনটু দ্য চেস্ট, দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য ফ্লো অফ ব্লাড থ্রু দ্য রাইট হার্ট। আচ্ছা, there is an sequestration of substantial volume and volume of blood in chest as the lung expand, যেটা বললাম আর কি। আচ্ছা, আবার এক্সপাইরেশনে কি হবে দেখেন, এক্সপাইরেশনে ভেনাস, এগুলো সব উল্টা উল্টা অপোজিট কাজটা হবে, তাই না? ভেনাস রিটার্ন ফল করবে, রিডাকশন ইন দ্য কার্ডিয়াক আউটপুট ইন দ্য রাইট হার্ট, হ্যাঁ, ব্লাড ইজ স্কুইজড আউট অফ দ্য লাংস, লাংস স্কুইজড হবে, এবং তখন কি সেখান থেকে, মানে এক্সপাইরেশনে লাংস যখন স্কুইজড হবে, তখন সেখান থেকে ওই যে আবার
হার্টে ব্লাড এসে সেখান থেকে চলে যাবে সিস্টেমিক সার্কুলেশনে। ওকে, এই জিনিসটাই হচ্ছে আমাদের জানতে হবে। আচ্ছা, এবার চলে আসি পালমোনারি ভেন্টিলেশন এন্ড অ্যালভিওলার ভেন্টিলেশন। ওকে, আচ্ছা, হোয়াট ইজ পালমোনারি ভেন্টিলেশন? পালমোনারি ভেন্টিলেশন মানে হচ্ছে আমরা ইচ ব্রেদিং এ, মানে আমরা ধর একটা ইন্সপাইরেশনে, একটা নর্মাল ইন্সপাইরেশনে আমরা যেই ভলিউমটা নেই, যেই ভলিউম অফ এয়ার আমাদের লাংসে ঢোকে, দিস ইজ টাইডাল ভলিউম। ওকে, আচ্ছা, এই টাইডাল ভলিউম পার মিনিটে যেটা হবে, মানে রেসপিরেটরি রেট, তাই না? তো রেসপিরেটরি রেট ধরেন আমরা ধরলাম 12, তো টাইডাল ভলিউম ধরলাম আমরা 500 ml। তো আমাদের পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে 600 ml পার মিনিট, মানে লাংসে টোটাল এয়ার ঢুকতে পারে 600 ml পার মিনিট। ক্লিয়ার? এইবার চলে আসি অ্যালভিওলার ভেন্টিলেশন। অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে রেসপিরেটরি রেট ইনটু টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম। ওকে, আচ্ছা, তাহলে আপনাদেরকে জানতে হবে হোয়াট ইজ ডেড স্পেস। তাহলে আমরা ডেড স্পেসটা আগে একটু জেনে আসি। দেখেন, আচ্ছা, ডেড স্পেস মানে কি? মানে যেই স্পেস থেকে কোনো এয়ার গ্যাসিয়াস এক্সচেঞ্জে পার্টিসিপেট করবে না। যেমন আমরা ডেড স্পেসটা কতটুকু ডেড স্পেস বলেছি, বা আমরা কোন রিজিয়নে বা কতটুকু এরিয়াতে এয়ার কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না বলেন তো? একটু আগে আমরা বলেছিলাম, বলেন তো কতটুকু রিজিয়নে হবে না? কে বলতে পারবো? কন্ডাক্টিং জোন যতটুকু। এক্স্যাক্টলি, কন্ডাক্টিং জোন, দ্যাটস ইট, কন্ডাক্টিং জোন, তাই না? আচ্ছা, তাহলে দেখেন, কন্ডাক্টিং জোনের এয়ার থাকে হচ্ছে 150 ml। বোঝা গেল? তার মানে কি? তার মানে যতটুকু এয়ার, আমাদের টাইডাল ভলিউম 500 ml, তাই না? তাহলে আপনি প্রতিবার টাইডাল ভলিউমে কতটুকু মানে এয়ার কোন গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে না বলেন তো? বলেন, টাইডাল ভলিউম আমাদের 500 ml, এর মধ্যে কতটুকু এয়ার কোন গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে না? 150 ml। 150 ml। তাহলে কতটুকু করতেছে? 350 ml. 350 ml, তাই না? এইবার দেখেন, এই যে টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম ইনটু, তার মানে কি এখানে 350, তাই না? 350 ইন্টু রেসপিরেটরি রেট দিলে অলমোস্ট আমাদের 4.2 লিটার পার মিনিট হবে। তার মানে অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে 4.2 লিটার পার মিনিট। বোঝা গেল কিভাবে ইকুয়েশন কিভাবে মিললো? বোঝা গেল? এনিওয়ান, কারো কোনো কনফিউশন? ওকে, তাহলে এই জিনিসটা আশা করি আমরা বুঝতে পেরেছি সবাই। হ্যাঁ, আচ্ছা, ডেড স্পেসের ক্ষেত্রে এবার যেটা বললাম, একটু আগে আমরা বললাম যে যতটুকু কন্ডাক্টিং জোনে যে এয়ারটা থাকে, দিস ইজ অ্যানাটমিক্যাল ডেড স্পেস। ওকে, তাহলে ফিজিওলজিক একটা ডেড স্পেস বলতে একটা কিছু আছে, তাই না? সেটা কি জিনিস সেটা একটু বলি। দেখেন, মানে অ্যানাটমিক ডেড স্পেস প্লাস অ্যালভিওলার ডেড স্পেস জিনিসটা কি? মানে ধরেন কোনো অ্যালভিওলাস ঠিক মতো ফাংশন করছে না, আমরা থিওরিটিক্যালি যদি চিন্তা করি, ওই যে কন্ডাক্টিং জোন মানে 150 ml ছাড়া বাকি 350 ml পুরোটুকি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার কথা, তাই না? নাকি পুরোটুকি গ্যাসিয়াস এক্সচেঞ্জ করার কথা না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ধরেন কোনো কারণে কোনো একটা প্যাথোলজিক্যাল কন্ডিশন, মানে অ্যালভিওলাস, কিছু পার্ট অফ অ্যালভিওলাস বা কিছু অ্যালভিওলাস কাজ করতেছে না, তাহলে ওইটা কি? ওই রিজিয়নের যেই যতটুকু এয়ার আমাদের গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশ নিচ্ছে না, সেটাকে কি বলবো আমরা? অ্যালভিওলার ডেড স্পেস। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে অ্যালভিওলার ডেড স্পেস যখন ধরে নিলাম থিওরিটিক্যালি একটা পেশেন্টের লাং 100% ভালো, 100% ফাংশনিং, তাহলে তার অ্যালভিওলার ডেড স্পেস কত হবে? 0। দ্যাটস গুড, 0। তাহলে নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে ফিজিওলজিক ডেড স্পেস আর অ্যানাটমিক্যাল ডেড স্পেস কত হবে? 150 ml। দ্যাটস গুড, ভেরি গুড, 150 ml। কারো কোনো কনফিউশন আছে কিনা? এনিওয়ান?
এনিওয়ান, এনি কনফিউশন? আমি কি বোঝাতে পেরেছি? Yeah. আচ্ছা, ঠিক আছে। তারপরও কারো যদি কোথাও যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে ফ্যাক্টরস প্রিভেন্ট কলাপস অফ লাংস। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি? সারফেক্টেন্ট। আচ্ছা, সো সারফেক্টেন্ট কথাটার সাথেই চলে আসবে সারফেস টেনশন। ওকে, তার মানে কি, ধরেন এটা একটা অ্যালভিওলাস, তো এইটার যে সারফেস থাকবে, এই যে সারফেস, এই সারফেসের টেনশনটা কোন দিকে থাকবে বলেন তো? আউটওয়ার্ড থাকবে না ইনওয়ার্ড থাকবে? যেটাকে আমরা সারফেস টেনশন কথাটা যে বলি, এই সারফেস টেনশনটা কোথায় থাকে? ইনওয়ার্ড। ইনওয়ার্ড, তাই না? তাহলে যখন এই সারফেক্টেন্টটা এই অ্যালভিওলাসের লাইনিং এ থাকবে এভাবে, তখন সে কি করবে? এই যে ইনওয়ার্ড যে ফোর্স বা সারফেস টেনশনটা, সেটাকে সে মিনিমাইজ করবে। দ্যাটস ওয়াই কি হবে? লাংস কলাপস হবে না। ক্লিয়ার? এবং এটার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি? ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন বা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, বা এটার যদি আমরা ক্লিনিক্যাল পার্ল যদি বলি, সেটা কি? যে 28 উইকস অফ ইন্টেউটেরিয়ান লাইফ থেকে কিন্তু এটা শুরু হয়, মানে সারফেক্টেন্ট রিলিজ শুরু হয়। দ্যাটস ওয়াই যদি 28 উইকস এর আগে বার্থ হয়, তাহলে তখন কি হয়? পেশেন্টের কিন্তু সারফেক্টেন্ট রিলিজ হয় না। ওকে, এবং এই যে ওই টাইমে তখন তার লাংস কি কন্ডিশনে থাকবে? কলাপস কন্ডিশনে থাকবে। এটাকে কি বলা হয় বলেন তো? এই ডিজিজটার নাম কি বলতে পারবো? ARDS। এআরডিএস বা হায়ালিন মেমব্রেন ডিজিজ, তাই না? হায়ালিন মেমব্রেন ডিজিজ। ওকে, নাম শুনেছি আমরা হায়ালিন মেমব্রেন ডিজিজের। কি কখনো নাম শুনেছি? যে নাম যদি নাও শুনে থাকেন তাহলে এবার শুনে রাখেন, হায়ালিন মেমব্রেন ডিজিজ। ওকে, আচ্ছা, ওকে। তো এবার আমরা চলে আসি আমাদের নেক্সট টপিকে। তো সারফেক্টেন্টের কথা আমরা বললাম অলরেডি। আচ্ছা, তো যে ডেফিনিশন এটা তো আমরা বললাম, এবং রিলিজ হয় কোত্থেকে? টাইপ 2 অ্যালভিওলার এপিথেলিয়াল সেল বিগিনিং অফ দ্য 28 উইকস অফ ইন্টেউটেরিয়ান লাইফ। আচ্ছা, তো এবার আমরা চলে আসি এখানে হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স, রিডিউসিং দ্য সারফেস টেনশন। এগুলো সবগুলো তো অলরেডি আমরা বলেছি, তাই না? আচ্ছা আচ্ছা, লাং ফাংশন টেস্টটা একটু ইম্পর্টেন্ট। এটা এর আগে বিভিন্ন সময় কোশ্চেন এসেছে। লাং ফাংশন টেস্ট আসলে আমরা কি কি দেখি, তাই না? একটা হচ্ছে FEV1, যেটাকে বলে ফোর্স এক্সপাইরেটরি ভলিউম ডিউরিং দ্য ফার্স্ট সেকেন্ড, ফোর্সড ভাইটাল ক্যাপাসিটি, টোটাল লাং ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, রেসিডুয়াল ভলিউম, এগুলি আমরা দেখি, হ্যাঁ? আচ্ছা, এবার চলে আসি আমরা ডিফারেন্ট ভলিউম এবং ডিফারেন্ট ক্যাপাসিটি। এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। ভলিউম এন্ড ক্যাপাসিটি খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ? ভলিউম এন্ড ক্যাপাসিটি। ওকে, আচ্ছা, তো প্রথমে যেটা বললাম, টাইডাল ভলিউম মানে একটা নর্মাল রেসপিরেশনে আমরা যতটুকু এয়ার আমরা হচ্ছে নেই বা বের করি, তাই তো? দিস ইজ টাইডাল ভলিউম, দিস ইজ 500 ml। এবার নর্মালি আপনি মানে কোয়াইট রেসপিরেশন, কোয়াইট ইন্সপিরেশনের পরে আপনি ফোর্সফুল ইন্সপিরেশন নিলেন, তখন আপনি টোটাল 3000 ml এয়ার নিতে পারবেন। আবার কোয়াইট এক্সপাইরেশনের পরে আপনি যখন ফোর্সফুল এক্সপাইরেশন করবেন, আপনি 1100 ml এয়ার ছাড়তে পারবেন। কিন্তু এই যে একটা গ্যাপ গেল, তাই না? মানে আমরা এতটুকু এয়ার আসলো গেল, বাট একটা রেসিডুয়াল এয়ার মানে 1200 ml রেসিডুয়াল এয়ার অলওয়েজ আমাদের লাংসে থাকবে টু প্রিভেন্ট দ্য কলাপস অফ দ্য অ্যালভিওলাস। দিস ইজ রেসিডুয়াল ভলিউম। ওকে, এবার চলে আসি ক্যাপাসিটি। তাহলে ইন্সপাইরেটরি ক্যাপাসিটি
টাইডাল ভলিউম প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, মানে দিস টু। ওকে, আচ্ছা, তাহলে টোটাল 3500। আচ্ছা, তাহলে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কি হবে? ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে, যেহেতু রেসিডুয়াল কথাটা চলে আসছে, তার মানে রেসিডুয়াল ভলিউম এখানে থাকবে। ওকে, আর ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি তার মানে এই দুইটা। ওকে, এবার চলে আসি ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে একটা লাংসের ভাইটাল ফাংশন বা ভাইটাল ক্যাপাসিটি কতটুকু, সেটা হচ্ছে প্রথম তিনটা, টাইডাল, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এন্ড এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এটা হচ্ছে এই যে 4600 ml। ক্লিয়ার? আর টোটাল লাং ক্যাপাসিটি হচ্ছে 5800 ml। ক্লিয়ার? বুঝা গেল? আচ্ছা, এবার চলে আসি ফ্যাক্টরস এফেক্টিং ভাইটাল ক্যাপাসিটি। এগুলো অতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না এগুলো। আচ্ছা, তো একটা হচ্ছে যেমন দেখেন ফোর্স অফ কন্ট্রাকশন অফ রেসপিরেটরি মাসেল, এয়ারওয়ে রেজিস্ট্যান্স, এগুলো হচ্ছে ভাইটাল ক্যাপাসিটিকে বাড়াবে কমাবে, এগুলো এতটা মানে ইয়েও না আমাদের। হ্যাঁ, আচ্ছা, অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, রেস্ট্রিকটিভ লাং ডিজিজ, একটা হচ্ছে এয়ারওয়ে টিউব যেটা, সেটা ইনভলভ হবে। ওকে, আর রেস্ট্রিকটিভ কি? রেস্ট্রিকটিভ হচ্ছে লাং ইনভলভ হতে পারে, থোরাসিক ক্যাভিটি ইনভলভ হতে পারে, নার্ভাস সিস্টেম ইনভলভ হতে পারে। দ্যাটস ওয়াই রেস্ট্রিকশন হচ্ছে লাং মুভমেন্টে। ক্লিয়ার? আচ্ছা, কি কি ডিজিজ? যেমন দেখেন অবস্ট্রাকটিভ এমফাইসেমা, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা মানে অ্যাজমা সিওপিডি। আর হচ্ছে রেস্ট্রিকটিভের মধ্যে থাকবে পোলিওমাইলাইটিস, মায়াস্থেনিয়া গ্রাভিস, ফ্লায়াল চেস্ট, প্লুরাল ইফিউশন, পালমোনারি ফাইব্রোসিস। ওকে, আচ্ছা, এবার চলে আসি অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম লাং টু টিস্যু সেল কিভাবে যাবে। আচ্ছা, একটা হচ্ছে ডিফিউশন অফ অক্সিজেন ফ্রম অ্যালভিওলার এয়ার টু পালমোনারি ব্লাড, একটা হচ্ছে ডিফিউশন। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। অলমোস্ট 97% অক্সিজেন যায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন ভাবে, বাকি 3% হচ্ছে ডিজলভ স্টেট যাবে, ডিজলভ স্টেট। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বললাম তাই না, 97 and 3%। আর এবার চলে আসি আমরা অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। দেখেন এটা একটু আমি বুঝাই আপনাদেরকে না। দিস ইজ অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, যেখানে এখানে থাকবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, এখানে থাকবে হচ্ছে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন। ওকে, মানে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যে, বা হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে যে স্যাচুরেটেড হবে সেটা পার্সেন্টেজ। এখানে দেখা গেল যে আপনি অক্সিজেন যত বাড়াচ্ছেন স্যাচুরেশন তত বাড়তেছে, বাট একটা লেভেলে, লাইক ধরেন আমরা 80 অক্সিজেন প্রেসার 80 পর্যন্ত যখন আমরা যাব, তখন আমরা যে দেখলাম কি যে এই যে স্যাচুরেশন, এই স্যাচুরেশন 100% হয়ে গেছে। তার মানে আপনি এরপরে অক্সিজেন প্রেসার যতই বাড়ান না কেন আর স্যাচুরেশন হওয়ার সুযোগ নাই, তখনই এই যে কার্ভটা এটা হয়ে গেছে ফ্ল্যাট। এবং এই যে দেখেন এটা কি একটা সিগময়েড বা এস শেপ, তাই না? একটা এস শেপ না জিনিসটা। হুম, এখন কিছু কিছু ফ্যাক্টর আছে যেই ফ্যাক্টর গুলা এই কার্ভটাকে রাইট শিফট করতে পারে, এই কার্ভটাকে লেফট শিফট করতে পারে, আমাদের জানতে হবে সেটা। বুঝা গেল? তো এখন এই যে অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, এটা যে আমি বুঝাইছি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? কারো কোনো কনফিউশন অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ নিয়ে? এনিওয়ান? ভাই একটু আরেকবার বলেন। আচ্ছা, বলি, দেখেন, তো অক্সি হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভে আমরা একটা অ্যাক্সিসে রাখলাম হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, আরেকটাতে রাখলাম হচ্ছে আমরা হিমোগ্লোবিন স্যাচুরেশন, মানে পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন। ওকে, তার মানে কি অক্সিজেন আপনি যত বাড়াচ্ছেন, এই অ্যাকর্ডিং টু দিস কার্ভ আমরা কি কি দেখি, দেখেন আপনি অক্সিজেন বাড়াচ্ছেন, স্যাচুরেশন বাড়তেছে, তাই না? বলেন তো, স্যাচুরেশন বাড়তেছে না আস্তে আস্তে? কি বাড়তেছে? হ্যাঁ, একটা পর্যায়ে যে দেখা গেল অক্সিজেন বাড়াতে বাড়াতে আপনার স্যাচুরেশন 100% হয়ে গেল। ওকে, এখন আপনি তো একটা প্রেসার বাড়াতে পারবেন, তাই না? প্রেসার আপনি দিবেন, বাড়তে থাকবে, বাট আমাদের আলটিমেট টার্গেট কি? স্যাচুরেশন।
তাই না? কারণ হিমোগ্লোবিন যতটুকু অক্সিজেন ধরতে পারবে তার বেশি অক্সিজেন নিয়ে তো কোনো লাভ নেই। লাভ আছে? লাভ নেই, কারণ অক্সিজেন ক্যারি করবে হিমোগ্লোবিন। ওকে, আচ্ছা এখন দেখেন তাহলে ধরেন 80 মিলিমিটার বা এইরকম একটা প্রেসারে ধরেন যে দেখলেন যে 100% স্যাচুরেশন হয়ে গেছে। তার মানে কি, এরপরে আপনি যতই অক্সিজেনের প্রেসার বাড়ান না কেন আপনার পার্সেন্ট স্যাচুরেশন আর বাড়তেছে না, রাইট? ক্লিয়ার? তার মানে কি, আপনার গ্রাফ তখন চলে গেছে ফ্ল্যাট ফেজে। ক্লিয়ার? বুঝা গেল? এই জন্য দেখেন একটা হচ্ছে কি স্টিপ ফেজ, মানে উপরের দিকে উঠতেছে একটা, আরেকটা ফ্ল্যাট। দিস ইজ দ্য টু পার্ট, একটা ফ্ল্যাট টপ পার্ট, একটা স্টিপ পার্ট। বুঝা গেল? ক্লিয়ার? দিস ইজ হ্যাঁ স্টিপ পার্ট অ্যান্ড দিস ইজ ফ্ল্যাট পার্ট। এবং এটা একটা এস শেপ, এটা 0 থেকে শুরু হবে অ্যান্ড when partial pressure of oxygen is above 100 millimeter mercury the curve is almost flat, যেটা বললাম। মানে অলমোস্ট ধরেন 100 মিলিমিটার মার্কারির কাছাকাছি যখন গেলেন, 80 বা 100 এর কাছাকাছি যখন গেলেন তখন দেখলেন ফ্ল্যাট। ফ্ল্যাট কেন? কারণ 100% স্যাচুরেশন হয়ে গেছে। ক্লিয়ার? এন্ড দিস ইজ রিভার্সিবল। কারণ কি রিভার্সিবল? এই জন্যই ওই যে কিছু কিছু ফ্যাক্টর আছে যারা এটাকে এফেক্ট করতে পারে। কারা কারা? যেমন টেম্পারেচার, তারপরে ধরেন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন, তারপরে পিএইচ, আরো বেশ কিছু আছে, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড। আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো এভাবে, যা কিছু বাড়বে তার জন্য এই কার্ভ শিফট হবে রাইটে, যা কিছু কমবে তার জন্য শিফট হবে লেফটে। এখন বলেন তো, পিএইচ বাড়ছে, কোন দিক যাবে বলেন? রাইটে। আচ্ছা, কেন যাবে রাইটে? কারণ আমরা যেটা নিউমোনিক্স বলছি, সূত্র যেটা শিখাইছি, তাই না? লেফটে যাবে। আচ্ছা, লেফটে কেন যাবে? লেফটে যাবে হচ্ছে পিএইচ বাড়ছে মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কমছে। এক্স্যাক্টলি, এক্সিলেন্ট। পিএইচ বাড়ছে মানে হাইড্রোজেন আয়ন কমছে। দ্যাটস ইট, দ্যাটস ওয়াই এটা লেফট শিফট হবে। আপু আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার? তার মানে পিএইচ দেখে ঘাবড়ানো যাবে না। এই যে দেখেন পিএইচ, টেম্পারেচার, 2-3 বিসফসফোগ্লিসারেট, ডাইফসফোগ্লিসারেট, আচ্ছা, বা ডিপিজি, এগুলো হচ্ছে ফ্যাক্টর শিফটিং। ডিক্রিজ পিএইচ, ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, ইনক্রিজ ব্লাড টেম্পারেচার, ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ 2-3 ডিপিজি। আর যেগুলো যেগুলো কমবে সব হচ্ছে লেফটে যাবে। ক্লিয়ার? এবার বুঝা গেল? আচ্ছা, এবার আমরা চলে আসি ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড, কিভাবে ট্রান্সপোর্ট হয় কার্বন ডাইঅক্সাইড। মোস্ট ইম্পর্টেন্টলি এটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট। ওকে, আমাদের বডিতে মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন কি? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশন, রাইট? কোন দ্বিমত আছে? তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট হিসেবে হচ্ছে 70% ক্ষেত্রে এটা 70% এটা হবে, ডিজলভে যাবে 7% এন্ড রেস্ট 23% এটা যাবে হচ্ছে আমাদের কার্বামিনো কমপ্লেক্স হিসেবে। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা কন্ট্রোল সিস্টেম অফ রেসপিরেশন। এর মধ্যে কিছু ভলান্টারি কন্ট্রোল থাকবে, অটোনমিক কন্ট্রোল থাকবে। এগুলো আমাদের এত কিছু দরকার নাই। কেমো রিসিপ্টর কিছু কিছু দরকার হয়, কোথায় কোথায় থাকে কেমো রিসিপ্টর গুলো। হ্যাঁ, যেমন কেমো রিসিপ্টর, সেন্ট্রাল কেমো রিসিপ্টর থাকে, পেরিফেরাল কেমো রিসিপ্টর থাকে। হ্যাঁ, তো সেন্ট্রাল কেমো রিসিপ্টর হচ্ছে থাকবে কোথায়? ওই যে ভেন্ট্রাল সারফেস অফ দ্য মেডুলা। হ্যাঁ, আচ্ছা, পেরিফেরাল কেমো রিসিপ্টর ক্যারোটিড বডি এন্ড অ্যাওরটিক বডি। ওকে, আচ্ছা, এবার চলে আসি কেমিক্যাল রেগুলেশন। কেমিক্যাল রেগুলেশন কারা কারা রেগুলেট করবে? একটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অর হাইড্রোজেন কনসেন্ট্রেশন, তারপর হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন। এগুলা হচ্ছে রেগুলেট করে রেসপিরেশন। হ্যাঁ, এই যে স্টিমুলাই দ্যাট এফেক্টিং দ্য রেসপিরেটরি সেন্টার, ইনফিনিটি স্টার। হাই কার্বন ডাইঅক্সাইড ডিরেক্ট স্টিমুলেশন অফ রেসপিরেটরি সেন্টার ফ্রম মোটর কর্টেক্স, low oxygen vagal afferent from receptor in the airway and lungs, high hydrogen ion afferent from the pons, hypothalamus, limbic system. ওকে, আচ্ছা, এইবার চলে আসি অ্যাক্লিমেটাইজেশন। হোয়াট ইজ অ্যাক্লিমেটাইজেশন? এটা হচ্ছে চেঞ্জেস ইন দ্য বডি টিস্যু ইন রেসপন্স টু লং টার্ম এক্সপোজার টু হাইপোক্সিয়া ইন হাই অ্যালটিটিউড। মানে ধরেন আপনি সাডেন হাই অ্যালটিটিউডে উঠলেন,
সেটা কিন্তু অ্যাক্লিমেটাইজেশন না। আপনি গ্র্যাজুয়ালি আস্তে 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 আপনি উপরের দিকে উঠতে থাকলেন, তখন লং টার্ম হাইপোক্সিয়া যখন হবে তখন আপনার বডিতে একটা চেঞ্জ আসবে। দিস ইজ অ্যাক্লিমেটাইজেশন। এই চেঞ্জে কি কি আসবে? এই যে দেখেন, ক্রনিক হাইপোক্সিয়া বলি এটাকে আমরা, হ্যাঁ। ইনক্রিজ পালমোনারি ভেন্টিলেশন, আরবিসি কাউন্ট বাড়বে, 2-3 ডিপিজি বাড়বে, হ্যাঁ। ইনক্রিজ ব্লাড ভলিউম, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে হাইপোক্সিয়া। সো হোয়াট ইজ হাইপোক্সিয়া? ডেফিসিয়েন্সি অফ অক্সিজেন ইন টিস্যু লেভেল। ভালো করে খেয়াল রাখবেন, টিস্যু লেভেল মানে আপনার ব্লাডে যত অক্সিজেন থাকুক, টিস্যু যদি অক্সিজেন না পায়, দিস ইজ হাইপোক্সিয়া। ক্লিয়ার? কিভাবে কিভাবে হতে পারে? একটা হচ্ছে হাইপোক্সিয়া মানে পেশেন্টের অক্সিজেন কম যাচ্ছে বডিতে, হ্যাঁ। ধরেন সে একটা লেস অক্সিজেন এরিয়াতে আছে, হাইপোক্সিয়া। এনিমিক হাইপোক্সিয়া, আরবিসি নাই, হিমোগ্লোবিন কম, তাই অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কম, দ্যাটস ইট। স্ট্যাগনেন্ট অর ইসকেমিক হাইপোক্সিয়া, ব্লাড যেতে পারছে না, দ্যাটস ওয়াই অক্সিজেন যেতে পারছে না। আরেকটা হচ্ছে হিস্টোটক্সিক হাইপোক্সিয়া, মানে কি টিস্যু সেলগুলা টক্সিক হয়ে আছে। কোথায় হয়? পয়জনিং কেসে। দ্যাটস ওয়াই ব্লাডে অক্সিজেন থাকলেও তারা আর অক্সিজেন নিতে পারছে না। এই জন্য তখন এটাকে বলি আমরা হিস্টোটক্সিক হাইপোক্সিয়া। হিস্টো মিনস সেল, টক্সিক মানে টক্সিসিটি। ক্লিয়ার? এটা হচ্ছে কোন টক্সিক এজেন্ট বা পয়জনিং এ হবে। ক্লিয়ার? তো এই কজ গুলো একটু ভালো করে পড়তে হবে, হ্যাঁ। রেসপিরেটরি সেন্টার, লোকেশন এন্ড নিউক্লিয়াস, এত কিছু আমাদের জানা দরকার নেই, আমাদের জানতে হবে কোনটা কোথায় থাকে। যেমন ডরসাল রেসপিরেটরি গ্রুপ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ, দুইটায় থাকে মেডুলাতে, এতটুকু মনে রাখলে হবে। নিউমো, পি ফর নিউমোট্যাক্সিক এন্ড অ্যানাদার ওয়ান ইজ অ্যাপনিওস্টিক, এগুলো থাকবে হচ্ছে পন্সে। ক্লিয়ার? আচ্ছা, এক্সারসাইজের ক্ষেত্রে রেসপিরেশনে কি চেঞ্জ আসে? যেমন রেট অ্যান্ড ডেপথ, রেসপিরেশন বাড়বে, টাইডাল ভলিউম বাড়বে, ব্লাড ফ্লো বাড়বে, হ্যাঁ। তারপর অক্সিজেন কনজাম্পশন বাড়বে, কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন, এক্সক্রিশন, এগুলো বাড়তে থাকবে। ওকে, আচ্ছা আচ্ছা। রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এগুলো আমরা সব আপনাদেরকে হচ্ছে যে অ্যাসিড বেস ব্যালেন্স যখন ফ্লুইডে পড়াবো তখন সেখানে আমরা এই জিনিসগুলো সব আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। ওকে, এবার চলে আসি সায়ানোসিস। সায়ানোসিস কি? ব্লুইশ কালারেশন অফ স্কিন এন্ড মিউকাস মেমব্রেন ডিউ টু কি? এক্সেসিভ অ্যামাউন্ট অফ ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। মাইন্ড ইট, ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন। ওকে, কোথায় কোথায় দেখি আমরা? টিপ অফ দ্য টাং, ইয়ার লোবিউল, নেইল বেড, টিপ অফ নোজ এন্ড লিপস। দুই ধরনের সায়ানোসিস, সেন্ট্রাল, পেরিফেরাল। সেন্ট্রাল দেখি টিপ অফ দ্য টাঙে, আর বাকি জায়গায় দেখি হচ্ছে পেরিফেরাল সায়ানোসিস। ওকে, আচ্ছা। এবার চলে আসি কজ। ওই যে বললাম হাইপোক্সিক কজ বা মেথ হিমোগ্লোবিনিমা, এগুলো যখন হয় তখন আমরা এটা পেয়ে থাকি। ওকে ওকে, তাহলে আজকে আমরা এই যে জিআইটি ফিজিওলজির আগ পর্যন্ত আমরা আজকে পড়াবো। তো এর নেক্সট দিন আমরা হচ্ছে বাকি জিনিসগুলো আমরা পড়াবো। আমাদের অলমোস্ট আজকে আমরা আহ, উম, আমাদের টোটাল 183 বা 180 পেজেস এর মতো ফিজিওলজি। তো আজকে আমরা অলমোস্ট 80 পেজেস কভার করেছি। নেক্সট দিন কিন্তু আমরা 100 পেজ কভার করব। দ্যাটস ওয়াই নেক্সট দিন আপনারা যখন ক্লাস করবেন অবশ্যই একটু এনার্জেটিক হয়ে আমরা বসবো, এবং আমরা লাইভ ক্লাসে পুরো বাকি যে টপিক গুলো আছে আমরা কভার করবো। এরপরে জিআইটি ফিজিওলজি, রেনাল বডি ফ্লুইড ইলেকট্রোলাইটস এন্ড এন্ডোক্রাইন ফিজিওলজি, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি, এগুলো আমরা কভার করব। ওকে, আচ্ছা। তো এবার বলেন কারো যদি কোনো কোশ্চেন থাকে। এনিওয়ান? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? আজকের এই যে ফিজিওলজি ক্লাসটি করে আপনাদের কেমন লাগলো, বা আমি কি বুঝাতে পেরেছি কিনা, কারো কোনোটাতে কনফিউশন আছে কিনা? ডিপোলারাইজেশন, সোডিয়ামটা বেশি ঢুকবে কিভাবে? ডিপোলারাইজেশনে সোডিয়ামটা যে বেশি ঢুকবে বললেন, যে সোডিয়াম বেশি হয়ে ওখানে তখন পজিটিভ হবে, সেই সোডিয়ামটা বেশি ঢুকবে কিভাবে?
আচ্ছা, বেশি ঢুকবে কিভাবে বলতে, ওই যে আয়ন চ্যানেল থাকবে, ওই আয়ন চ্যানেল দিয়ে সোডিয়াম ইনফ্লাক্স হবে আমাদের, বুঝতে পেরেছেন? মানে পটাস পজিটিভ আয়ন সেলের মধ্যে ঢুকবে থ্রু দা আয়ন চ্যানেল। ওই যে আমরা মেমব্রেন ট্রান্সপোর্ট পড়েছি, সেই মেমব্রেন ট্রান্সপোর্ট থ্রু দা মেমব্রেন ট্রান্সপোর্টে, মানে মেমব্রেন ট্রান্সপোর্টেশনের মাধ্যমেই হচ্ছে সোডিয়াম বলেন বা ক্যালসিয়াম বলেন এগুলো ঢুকবে, পটাশিয়াম বের হবে, ঢুকবে, আলটিমেটলি আয়ন চ্যানেল দিয়েই এই জিনিসগুলো ঢুকবে। ক্লিয়ার? ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আরেকজন ভাই কোনো কোশ্চেন করতে চেয়েছেন? ভাইয়া বলতেছিলাম যে কোনো কোশ্চিন ব্যাংক আছে কি পিএসসির আন্ডারে, যে ডাক্তারদের নিয়োগে যে পরীক্ষাগুলো হয়, মেডিকেল পোর্শন থেকে যে কোশ্চিন গুলো আসে ওগুলো সলভ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য কি কোনো প্রশ্ন ব্যাংক আমরা ফলো করতে পারি? কোশ্চেন ব্যাংক এই মুহূর্তে এগুলোর ব্যাপারে আমরা এখনো করিনি। তারপর যা কোশ্চেন ব্যাংক আমরা এই টপিক গুলো আপনারা পড়লে, আর আমাদের রিসেন্ট বা আমাদের মেডিকেলের যে বিভিন্ন এক্সাম, এই এক্সামের বিভিন্ন কোশ্চেন যদি আপনারা দেখেন, লাইক রেসিডেন্সি বলেন বা ডিপ্লোমা এফসিপিএস এর যে এমসিকিউ গুলা, এই এমসিকিউ গুলো যদি দেখেন তাহলে আপনাদের আইডিয়া হবে আর কি। অ্যাজ ওয়েল ওই রকমই আসে কোশ্চেন, কিন্তু কঠিন টপিক থেকে না, কমন টপিক, ইজি থেকে, মানে ইজিয়ার টপিক থেকে কোশ্চেন গুলো হয় আর কি। ওকে, কোশ্চেন কি মানে এসবিএ টাইপের নাকি ভাই কি বলে ট্রু ফলস হতে পারে? ম্যাক্সিমামই এগুলো এমসিকিউ টাইপ কোশ্চেনই হয় আর কি। মানে এমসিকিউ টাইপের কোশ্চেনই তো আসলে এইসব ক্ষেত্রে হয়, দ্যাটস ওয়াই এটা। আর এমসিকিউ বা এসবিএ ম্যাক্সিমাম ক্ষেত্রেই এমসিকিউ হওয়ার কথা। আমাদের মেডিকেল এক্সাম গুলোতে এমসিকিউ হয়, তবে এই ক্ষেত্রে এমসিকিউ বা এসবিএ যেই ফর্ম যেটাই হোক না কেন, আমরা এই ব্যাপার বা এইগুলোর ক্ষেত্রে কোশ্চেন কিভাবে হয় বা কোশ্চেন অ্যানালাইসিস মানে কিভাবে আমরা করব, এই জিনিসগুলো নিয়ে আমরা আপনাদেরকে সেশন করব। এখন হচ্ছে জাস্ট আমরা আপনাদেরকে এই টপিক গুলো পড়াচ্ছি, এরপরে কোশ্চেন নিয়েও আমরা হচ্ছে এগুলো নিয়ে ডিসকাশন করবো বা এগুলো নিয়েও আমাদের সেশন চলবে আশা করি, এবং এই কনফিউশন গুলো আপনাদের দূর হয়ে যাবে। ভাইয়া ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কবে, এটা কি জানানো যাবে? ফর্ম ফিল আপের লাস্ট ডেট এটা মনে হয় কয় তারিখ, 20 তারিখ বা সামথিং। আমি আমাদের পেজে একজন মনে হয় কমেন্ট করেছিল বা কিছু, আপনারা আমাদের পেজে কমেন্ট করতে পারেন বা হচ্ছে গ্রুপে এটা করলে এটা হচ্ছে আমরা আপনাদেরকে জানাতে পারবো। মোস্ট প্রবাবলি এই মাসের 20 তারিখ 20 বা, তারিখ কি ভাইয়া? 20 হ্যাঁ তারিখ 20 তারিখ, তাই না? 20 তারিখ। থ্যাংক ইউ ভাইয়া। তো আচ্ছা, তো এই ক্লাস, এই যে আমরা যতটুকু আজকে পড়লাম আর বুঝতে পারছি তো, কি পুরো পড়াটা কি আমরা বুঝতে পারছি? কি কেউ বুঝতে পারি নাই, হ্যাঁ না কোনো কিছু? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পেরেছি। আচ্ছা, তো নেক্সট ক্লাসও আশা করি আমি আপনাদেরকে পাবো, বা আমরা যেই ক্লাস নিই না কেন, নেক্সট ক্লাসে আশা করি আপনাদেরকে পাবো, এবং আমরা বাকি ফিজিওলজি যতটুকু টপিক বাকি থাকবে ওই পুরোটুকু কিন্তু আমরা নেক্সট ক্লাসে হোপফুলি আমরা কভার করে ফেলবো। ওকে, তো ভাই ছিল, পিডিএফটা দিয়ে দেওয়া যাবে না, আপনি যেগুলো অবশ্যই মার্ক অবশ্যই করছেন? অবশ্যই পিডিএফটা দিয়ে দিব ভাইয়া, পিডিএফটা দিয়ে দিব, নো প্রবলেম, পিডিএফটা দিয়ে দিব। আর এই হার্ড কপি যারা কালেক্ট করতে চান আপনারা আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে হার্ড কপি আমরা পাঠিয়ে দিব। ওকে, তো আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। শুভরাত্রি।